আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্স প্রাইমের নতুন আরও একটি এপিসোডে। আজকে একটু ভিন্ন রূপে আপনাদের সামনে হাজির হলাম। আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই আছি, আপনাদের প্রিয় হোস্ট। আপনারা এখন থেকে নিয়মিত আমাদেরকে বা আমাকে ঘটনা শোনাতে দেখতে পারবেন। আমি আরজে ইমরান আপনাদেরকে আজকে থেকেই এইভাবে ঘটনা শোনাবো। আশা করি আপনারা আমাদের এই এপিসোড বা এই শোগুলো আগের মতোই সাপোর্ট করবেন। অনেকদিন আমাদের চ্যানেলগুলোতে ভিডিও আপলোড দেওয়া বন্ধ ছিল। ইউটিউবের কিছু পলিসি এবং নানান সমস্যার কারণে আমরা আপনাদেরকে নিয়মিত ভিডিও দিতে পারিনি। তবে এখন থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা আগের মতো সাপোর্ট করবেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একটি গল্প বা ঘটনা শেয়ার করব, যেটি কিনা একজন সাধারণ রিক্সা চালকের সঙ্গে ঘটেছিল। তিনি এক জিনের দেখা পেয়েছিলেন এবং সেই জিনের রাজকন্যা মানে সেই জিনের পরিমেয়ের সঙ্গে তার পরিচয় হয় এবং একটা পর্যায়ে গিয়ে সেই পরিমেয়ের সঙ্গে তার প্রেম হয় এবং পরবর্তীতে সে জিনের দেশে কিভাবে গিয়েছিল এবং কিভাবে তাদের সন্তান হয়, সমস্ত ঘটনায় আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনকার মতো আরজে ইমরান আমি আপনাদের সঙ্গেই আছি। আপনারা আমাদের নিয়মিত দর্শক, যারা নিয়মিত শোনেন তারা অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন। যারা নতুন শুনছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সঙ্গে আপনার বন্ধু বান্ধব এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আমাদের নতুনভাবে নতুন যাত্রা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি চলে যাব আমাদের আজকের গল্পের আজকের এপিসোডে। আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার দর্শকদেরকে শোনাবো আমার জীবনের ঘটনা। আমার নাম বিলাল মিয়া। আমি একজন সাধারণ রিক্সা চালক। তবে আমি কোনো সাধারণ মানুষ এখন নই, কারণ আমার সঙ্গে এক অসাধারণ ঘটনা ঘটেছিল, যে ঘটনাটির সাক্ষী আমি নিজে, এবং আজকে আমি আপনার দর্শকের সঙ্গে সেই ঘটনাটি শেয়ার করব। আমার স্ত্রী একজন পরী, সেই সঙ্গে আমার যে সন্তানরা আছে তারাও আসল কোনো মানুষ নয়, বরঞ্চ জিনের গুণাগুণ নিয়ে জন্মগ্রহণ করেছে। এবং এভাবেই আমি সংসার করে যাচ্ছি বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে। আমাদের কাছে ঘটনাটি ঠিক যেভাবে এসেছে ঠিক সেইভাবেই আমি আপনাদেরকে শোনাচ্ছি। তাহলে চলুন বিলাল মিয়ার জীবনের ঘটনায় চলে যাওয়া যাক। ঘটনাটি আজকে থেকে প্রায় 16 বছর আগের ঘটনা। তখন আমার বয়স 18-19 বছর। আমি গ্রামের খুবই হতদরিদ্র পরিবারের সন্তান। আমার আব্বা নিজেও ভ্যান চালিয়ে সংসার চালাতেন, পাশাপাশি কৃষি জমি ছিল। সেই কৃষি জমি থেকেও সে চাষবাস করে আমাদের জন্য অন্ন জোগাতেন। এরকমভাবেই ছোটবেলা থেকেই মানুষ হয়েছি। আমরা মোট 8 ভাই বোনের পরিবার ছিলাম। ছোটবেলা থেকেই দারিদ্রতা দেখে মানুষ হয়েছি। একটু বড় হতেই আমার কাঁধে সংসারের অনেকটা ভার চলে আসলো। যেমন আমার মা মানুষের বাড়ি বাড়িতে কাজ করতেন, এটা আমি দেখতে পারতাম না। আমি যেহেতু সবার ছোট সন্তান ছিলাম, বড় ভাইয়েরা বিয়ে শাদী করে তাদের নিজেদের মতো এক একভাবে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। কেউ কৃষিকাজ করতো, কেউ শহরে গিয়ে গার্মেন্টসে কাজ করতো। বোনেদেরও সকলে বিয়ে হয়ে গিয়েছিল। শেষমেশ আমিই ছিলাম। আমি আমার মায়ের কষ্ট দেখতে পারতাম না। আমার মা তখন প্রায় মাঝ বয়সী এক বৃদ্ধা তরুণী। তিনি আমাকে সবসময় বলতেন, বড় হয়ে তুই না হয় আমার দুঃখ ঘোচাবি। সেই সন্ধানে বয়স 15 তখন চলে আসলাম শহরে। শহরে আসার পর আমার চিন্তা ছিল ভালো কিছু করে মায়ের মুখে অন্ততপক্ষে হাসি ফোটাবো। তবে সেই আশা হয়তো আমার পূরণ হয়নি, কারণ আমি পড়াশোনা তেমন একটা করতে পারিনি। পড়াশোনা ছোটবেলা থেকেই করা হয়নি, এই জন্যই ভালো কোনো চাকরি বা ওরকম কোনো কিছু সন্ধান পাইনি। শহরে আসার কিছু মাস আমি এটা ওটা করে সংসার চালিয়েছি, নিজের মতো করে নিজে থেকেছি, বস্তিতেও থেকেছি। তবে আমার কপালে যে এরকম একটা সুদিন আসবে সেটা আমি কখনো ভাবতেই পারিনি। জীবনটা এভাবে হঠাৎ করে পাল্টে যাবে ভাবতে পারিনি। আমার এক দুঃসম্পর্কের বন্ধুর এক মামার সঙ্গে দেখা হলো। তার মামার একটা গ্যারেজ ছিল। বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পরে সে বলল, চল মামার গ্যারেজ আছে, সেখান থেকে তোকে একটা রিক্সা নিয়ে দিব। তুই সেখান থেকে রিক্সা নিয়ে যদি নিয়মিত ভাড়া মারতে পারিস তাহলে ভালো টাকা রোজগার হবে। আপাতত এটা দিয়ে সংসার চালা, নিজের মতো করে চালা, বাড়িতে টাকা পাঠা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি মূলত আর কোনো কিছু করার ছিল না, বাসের হেল্পারই করেছি, তারপর আরও অনেক টুকটাক কাজ করেছি। কিন্তু ওরকমভাবে আমার সংসার চলার মতো যে পরিবেশ ছিল সেটা আসলে হচ্ছিল না। যার কারণে ভাবলাম যে অন্ততপক্ষে কিছু একটা করা যাক, রিক্সা চালিয়ে যদি জীবনযাপন করা যায় সেটাই করব।
শুরু করলাম রিক্সা চালানো। আমি মূল ঢাকা শহরে থাকতাম না, মফস্বল একটা শহর আমাদের ওইখান থেকে পাশের জেলার যে শহরটা, সেই শহরে মূলত আমি গিয়েছিলাম রিক্সা চালানোর জন্য। তো সর্বকথা বলতে গেলে সেখানে যাওয়ার পর রিক্সা চালানো শুরু করলাম। আমার বয়স তখন 16 বছর। ওই সময় থেকেই আমি টুকটাক হচ্ছে গিয়ে রিক্সা চালাই, তারপর নিজের রান্নাবাড়া নিজে করে খেতাম, সব কিছুই নিজেই করতাম। তবে মূল সমস্যা হচ্ছে আমি যখন আরেকটু বড় হলাম, মোটামুটি একটা ভালো আয় রোজগার শুরু হলো, একটা ভালো পজিশনে উঠলাম, তখন থেকে মনে হলো যে আমার হয়তো ঢাকা শহরের দিকে শিফট করা উচিত। কিন্তু ঢাকা শহরে শিফট করা হয়নি, কারণ আমি যে অঞ্চলটায় থাকতাম সেই অঞ্চলটা একটু শুনশান নীরব ছিল, মাঝে মধ্যে গ্রামের দিকে যাওয়া পড়তো। তো সেরকম একটি রাত, জ্যোৎস্না রাত ছিল, আমি সর্বশেষ রাত্রি রিক্সা চালিয়ে সর্বশেষ যে যাত্রী ওইখানকার মূল পয়েন্ট থেকে তুলে তার বাড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে আসলাম। তখন রাত প্রায় 11:30 বাজে। তো ওই টাইমটাতে সাধারণত আমি গ্রামের সাইডে খুব একটা যাই না। গ্রামের সাইডে দিনের বেলা যদি হয় তাহলে হচ্ছে গ্রামের সাইডটাতে আর কি যাওয়া পড়ে। কিন্তু মূল কথা বলতে গেলে ওই সময়টাতে আমি ফেরার পথে হঠাৎ করেই দুই মুরব্বী, তেনারা আসলে ওই সময়টাতে কি ছিল আমি সেটা জানি না, বা ওনারা কেনই বা আমাকে সেই সময় টার্গেট করলেন সেটাও আমি বলতে পারবো না। তো ওই ঘটনা যদি বর্ণনা দিতে যাই তাহলে কিছুটা এমন যে আমি সেখান থেকে ফিরতেছিলাম, তো হঠাৎ করেই আচমকা রাস্তার উপর দুজন মুরব্বী উঠে আসলো। মুরব্বী দুজনের পরনে হচ্ছে জুব্বা পরা, মুখে লম্বা সাদা দাড়ি, আর চেহারা এত পরিমাণ ফর্সা এবং সুন্দর যে এরকম মানুষ সত্যি কথা আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার বয়স তখন কত হবে, 18-19 বছর। তো ওই সময়টাতে কারেন্ট বা এরকম এখনকার মতো আধুনিক কোনো কিছু ছিল না, কিন্তু আমি যখন হঠাৎ করে তাদেরকে আমার সামনে আসতে দেখি আমি আসলে সত্যি খুব চমকে যাই। আসলে চমকে যাওয়াটাই স্বাভাবিক বিষয় ওই সময়টার মতো। তো সত্যি কথা বলতে গেলে আমি ভয় পেয়ে তখন রিক্সাটা থামিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ি। তো ওনারা আমার সামনে এসে বলেন যে আমাদেরকে সাহায্য করো, আমাদেরকে সামনে পর্যন্ত নিয়ে চলো, আর আমাদেরকে কাজ ছাড়া করো না, তুমি কাজ ছাড়া হয়ে গেলেই আমরা বিপদে পড়ব। এই কথা শোনার পর আমি আসলে বুঝতে পারছিলাম যে তারা আমার কাছে কি চাচ্ছে, এবং তাদের ওই ওই অন্ধকারের মধ্যে তাদের চকচকে চেহারা, চোখের মণিগুলো সম্পূর্ণ গাঢ় নীল। আমার ইসে তখন ছোট একটা লাইট আছে, যে লাইট দিয়ে হয়তো ওরকম স্পষ্ট দেখা বা বোঝা না গেলেও অন্ততপক্ষে বুঝতে পারছিলাম যে না, তারা অন্ততপক্ষে স্বাভাবিক কোনো মানুষ নয়। আমি ভয় পাচ্ছিলাম খুব, কিন্তু কিছু করার নেই। তারা খপ করে আমার রিক্সার উপর চড়ে বসলো, আর এমনভাবে তারা রাস্তার উপর উঠে এসেছে যেন মনে হচ্ছিল যে হঠাৎ করেই, মানে এখানে কেউ ছিল না, আমি রাস্তায় নজর বোলাতে বোলাতে আসছিলাম রিক্সা চালাতে চালাতে। তো গ্রাম সাইডটা আমার খুব একটা যাওয়া হয় না। তো ওদিনকে ওনারা আমাকে বললো যে অমুক দিকে যাব। তা আমি বললাম কি যে অমুক দিকে কিভাবে যাবেন আপনি, আমি দিকটা যাব না, আর আপনারা কারা? তো লোক দুটো সহজে আমার পরিচয় দিচ্ছিল না, ওনার পরিচয় দিচ্ছিল না। তো আমি বেশ খানিকক্ষণ পরে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম, দোয়া দরুদ পড়ছিলাম। তো ঠিক সেই মুহূর্তে ওই পেছন থেকে এক মুরব্বী বলে উঠলেন যে দোয়া দরুদ পড়ার প্রয়োজন নেই, আমি তোমার কোনো ক্ষতি করব না, বা আমরা খারাপ কোনো জিন নই, আমরা ভালো জিন এবং ভালো গোত্র থেকে এসেছি। তো এই কথাটা যখন বলার পর তখন তো আমার একদম অচেতন হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি ভয়ে তখন রিক্সা ফেলে দৌড় দিব নাকি অন্য কিছু করবো আমি জানি না। 18-19 বছর বয়স তখন আমার, এতটা সাহস নেই আমার শরীরের মধ্যে যে আমি জিনকে আমার রিক্সায় করে নিয়ে যাব। তো মুরব্বী লোকটা আমার কাঁধে হাত রাখলো, হাত রেখে বলল, বাবা, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা বিপদে পড়েছি, আমাদের পেছনে একদল বদমাইশ জিন পড়েছে যারা কিনা আমাদের ক্ষতি করতে চায়, আমাদের শত্রুপক্ষ বলতে পারো। তো সেই কথা আমি বললাম এবং মানলাম। বললাম আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, তবে আমি এখন ওদিকে যেতে পারবো না, আপনাকে আমার বাসা কাছেই, আপনি যদি অনুমতি দেন বা অভয় দেন তাহলে আমি আপনাকে আমার যে বাসা আছে সে বাসায় নিয়ে যেতে চাই। তো এই কথা বলার পর ওনারা আপত্তি জানালেন না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনারা চলুন, আমার বাসা এখানেই আছে। তো ওই সময় আমি ভালো একটা মোটামুটি ভালো বাসা নিয়ে থাকতাম। আর ওই যে ঘরটায় থাকতাম, ওই ঘরটা পুরোটাই হচ্ছে আমার উপর দায়িত্ব ছিল। পুরাতন বাড়ি, অনেক পুরাতন বাড়ি, কেউ থাকতো না ওইখানে। 2-3টা কামরা নিয়ে থাকতাম, ভাড়া হতো না বাকি কামরাগুলো, আমি নিয়ে থাকতাম ওইখানে। তো আমি সেখানে গিয়ে রিক্সাটা আমার ওই বাড়ির উঠানে রাখলাম, যেহেতু মফস্বল শহর, গ্রামের সাইডে এরকম কম ভাড়ায় ভালো বাসা পাওয়া যায়। তো আমি সেখানে যাওয়ার পর ওনার রিক্সা থেকে নামার পর হঠাৎ করে আমি যখন আলো জ্বালালাম, ওনাদের যে চেহারা ছিল, ওনারা 6 ফুটের মতো লম্বা ছিল। তো হঠাৎ করে ওনাদের লম্বা কমে গেল, পাশাপাশি হচ্ছে ওনাদের চেহারা একদম মানুষের মতো হয়ে গেল। এতক্ষণ কিন্তু মানুষের মতো লাগছিল না, এত পরিমাণ ফর্সা আর এত পরিমাণ সুন্দর তাদের চেহারা ছিল। তো আমি তখন বললাম যে আপনাদেরকে ভেতরে চলেন,
আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। তো ওনারা বললেন আমি কিছু খাবো না, আপনি দয়া করে আমাদেরকে ঘরের ভেতরে রাখুন আর আমাদেরকে ছেড়ে যেন না, কারণ ওরা জিনেরা মানুষ দেখলে মানুষের কাছে আসে না। আমি এসেছি বিপদে পড়ে, আমরা দুজনে বিপদে পড়ে এসেছি, আপনি কোথাও যায়েন না। তো আমি তাদেরকে ঘরে নিয়ে বসতে দিলাম। তো উনি বলছিলেন যে লাইট জ্বালানোর দরকার নেই, আমরা লাইটে অভ্যস্ত না, বা লাইটে আমরা মোটামুটি একটা ভয় পাই, মানুষের তৈরি যে লাইট আর কি। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি লাইট জ্বালাচ্ছি না, আপনি এখানে বসেন, আমি আসছি। তো আমি পাশের রুমে গেলাম। তো গত দিন হচ্ছে জিলাপি কিনে নিয়ে আসছিলাম আমি মেলা থেকে, আমাদের ওইখান থেকে। আমি জিলাপি এবং মিষ্টি টিষ্টি খেতে পছন্দ করি। জিলাপি ছিল, গুড় ছিল। তো আমি যতটুকু জানি যে যারা মিষ্টি এবং ওইগুলো খেতে খুব পছন্দ করে, তো আমি সেই জিনিসগুলো নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি তারপর হচ্ছে কি ওনাদেরকে খেতে দিলাম ওই মিষ্টিগুলো। তো আমি জানতাম যে যেনারা মিষ্টি খাই, কিন্তু এত খাই সেটা জানতাম না। আমি 1 কেজি মতো জিলাপি না হয়তো অল্প একটু খেয়েছি। গুড় ছিল, পাটালি ছিল, পাশাপাশি মুড়ি দিয়ে দিয়েছিলাম। তো ওনারা সব খেয়ে ফেললেন। খেয়ে পানি খেয়ে শুকরিয়া আদায় করলেন, বললেন কি যে বাবা তোমাকে অনেক ধন্যবাদ, আসলে মূলত আমাদের খুব ক্ষুধা লেগেছিল, আমরা অনেক দূর থেকে সফর করে আসছি। তো এই কথা যখন আমি শুনলাম, শোনার পর আমি মূলত হচ্ছে কি তখন একটু তৃপ্ত হলাম যে না, ওনারা অন্তত পক্ষে একটু হচ্ছে আর কি, ওনারা অন্তত পক্ষে আমার প্রতি খুশি আর কি, বা আমার কোনো ক্ষতি করবে না এতটুকু নিশ্চিত হলাম আমি। তো যাই হোক, সেই রাত্রেবেলা আমি একটু ঘুমাইতে পারিনি, ওনারা ছিল ঘরের মধ্যেই। তো ওনারা ওই রুমে, যে রুমে থাকতাম সেই রুমে আশ্রয় দিয়েছিলাম। তো রাতের বেলা কিছু জিনিস আমি লক্ষ্য করেছি। বিকেলের ফজর আজানের আগ পর্যন্ত আর কি আমি জানলা দিয়ে 2বার তাকিয়েছি বাইরে, এবং 2বারই দেখেছি যে আমার যে উঠান আছে সেই উঠানের উপর 7-8 জন লোক দাঁড়ায় আছে। তাদের উচ্চতা প্রায় 10 ফুটের কাছাকাছি হবে, এত পরিমাণ লম্বা, 2 পা 2 দিকে দিয়ে দাঁড়ায় আছে। আর হচ্ছে কি ওনারা বারবার আমাকে ইশারা দিয়ে বাইরের দিকে ডাকতেছে। তো এটা কেন আমি জানি না, সম্ভবত জিনগুলো আমাকে ক্ষতি করার চেষ্টা করবে সেটা আমি জানি ভবিষ্যতে। তবে আমি উপকার করতে কারোর থেকে কার্পণ্যতা করতাম না। তো ওই সময় আর্থিক অবস্থা খুব বেশি ভালোও না, আবার খুব বেশি খারাপও না। তো পরের দিন আমি ভাবলাম যে হয়তো ওনারা যদি থাকে তাহলে ওনাদেরকে হয়তো ভালো মন্দ কিছু একটা খাওয়াবো, বা ওনারা আমার বাড়িতে তো প্রতিদিন জিন আসে না। তো আমি ভালো ভয় পেয়েছিলাম। তো পরের দিন ফজর আজানের ঠিক পরপর যখন আমি তাদের রুমে গেলাম, গিয়ে দেখলাম তারা আর সেখানে নাই, তারা সেখান থেকে চলে গেছে। এবং যাওয়ার সময় সেখানে একটা চিরকুট রেখে গেছে, সেখানে আরবিতে কিছু একটা লেখা। আমি আবার ছোটোবেলায় মক্তবে আরবি শিখেছিলাম, আর পাশাপাশি আমি 2 বছর মাদ্রাসাতেও পড়েছি, তো আমি আরবি পড়তে পারতাম। উর্দু ভাষা বা ওরকম একটা কিছু লেখা ছিল, তো আমি সেটা পড়লাম। পড়ার পরে উনি আমাদেরকে ধন্যবাদ জানালো এবং বলল আমরা খুব শীঘ্রই আপনার কাছে আসবো, এবং আপনি সাবধানে এবং নিরাপদে থাকবেন, আপনাকে যাওয়ার সময় এটা দিয়ে যাচ্ছি। তো একটা কাগজে মোড়ানো একটা তাবিজ ছিল, তাবিজটা আমাকে পড়তে বলা হলো, কারণ এরপর থেকে ওই সমস্ত বখাটে যেসব জিনরা আছে ওরা আমার ক্ষতি করবে, এরকম একটা কথা বললো। তবে আমার ওইসব বিষয় নিয়ে কোনো ভয় ছিল না, কারণ আমার আম্মা উনি আমাকে হচ্ছে একটা তাবিজ দিয়েছিল, বলেছিল যে তুই রাত বেরাত কোথায় কোথায় না থাকিস, তাবিজটা অন্তত পক্ষে পড়িস। তো ওই জন্যই মূলত আমি হচ্ছে তাবিজটা আমি রেখে দিছি। রেখে আমি সবসময় এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতাম। তবে এই ভালো জিনগুলো আমার সন্ধান কীভাবে পেলাম আমি জানি না। তো এই ঘটনার বেশ কিছুদিন পার হয়ে গেল, প্রায় 1 থেকে 1.5 মাস সময় পার হয়েছে। মাঝখানে আমার সাথে কোনো সমস্যা হয় নাই, মানে যতটুকু সমস্যা হওয়ার কথা ওরকম কোনো সমস্যা হয় নাই। তো হঠাৎ করে একদিন রাত্রি তখন 2টা হবে, আমি সেদিন আমাদের গ্রামের বাড়িতে গেছি। আমি ওই এলাকায় না, যে এলাকায় মূলত আমি রিক্সা চালাই, আমি গ্রামে। তো বাড়িতে আম্মা অসুস্থ ছিল, আম্মারা দেখতে আসছি, কিছু টাকা পয়সা শর্টও ছিল, ধার করে নিয়ে আসছি আর কি বন্ধুর কাছ থেকে। নিয়ে আসার পরে আমি ওই রাত্রেবেলা আমাদের এখানে আবার বাইস্কোপ আসছিল, এটা দেখে বাড়িতে যাচ্ছিলাম আর কি, বাড়ির দিকে একা একা। তো তেমাথ আসার পর বন্ধু বান্ধব সব যাদের বাড়িতে চলে গেল, আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম। তো ওই মুহূর্তে আমি বাড়ির দিকে যাওয়ার আগে আমাদের এখানে একটা বাঁশ ঝাড় পড়ে, বাঁশ ঝাড়ের ওইখানে গিয়ে সবেমাত্র দাঁড়াইছি। দাঁড়ানো মাত্রই আমি দেখলাম 7-8টা ঘোড়া, সবগুলো সাদা রঙের, এবং তাদের উপরে সাওয়ার বসে আছে। সরগুলো হচ্ছে কি পরনে সাদা জুব্বা পরা, মাথায় টুপি পাগড়ি, এবং তাদের মধ্যে একজন মহিলাও আছে। তো তাদেরকে দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি বুঝতে পারছি যে তারা জিনের দল, সেই খারাপ জিনের দল নিশ্চয়ই। তো আমি কিন্তু সবসময় আয়াতুল কুরসি পড়ি, আমার মনে থাকে, দোয়া দুরূদ পড়ি, হাতে সেই জিনের দেওয়া তাবিজটাও ছিল আমার। তো ওই মুহূর্তে তখন আমি সেই তাবিজটা সামনে ধরি, এবং ধরার পরে আমি হচ্ছে গিয়ে দোয়া দুরূদ পড়তে থাকি। তো এক পর্যায়ে দোয়া দুরূদ পড়ার মাঝখানে একজন জিন ওটার উপর থেকে নেমে বলে কি যে আমাকে সালাম দেয়, আমি সালাম গ্রহণ করি। তো তারপর আমি তাকে বললাম যে আমাদের সর্দার আপনাকে যেতে বলেছে। তাই বললাম আপনাদের সর্দারটাকে। তো ওই মুহূর্তে তিনি বললেন যে আমাদের সর্দার হচ্ছে কি
আছে, আপনি তা একদিন উপকার করেছিলেন, আপনার বাসায় একদিন আশ্রয় ছিল তিনি, তো তিনি এতদিন আপনার খোঁজ খবর নিতে পারেননি, তো আজকে উনি আপনার খোঁজ নিয়েছে, আপনাকে আজকে যেতে হবে আমাদের সঙ্গে। তো আমি বললাম, আজকে আপনাদের সঙ্গে আপনারা খারাপ দলের জিন নাকি ভালো দলের জিন আমি কীভাবে বুঝবো? আমাকে সর্দার বলেছিল যে খারাপ দলের জিনেরাও হচ্ছে গিয়ে আমার পিছু নিবে, আমাকে ক্ষতি করার চেষ্টা করবে। তো তেনারা তখন ওই একই রকমের তাবিজ আমাকে দেখালেন, যে তাবিজ আমাকে ওই ওই জিনটা দিয়েছিলেন, ভালো জিনটা দিয়েছিল। তো সেই তাবিজটা আমি ওনার কাছ থেকে নিলাম, নেওয়ার পর দেখলাম একই হুবহু তাবিজ। তারপর ওইখান থেকে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে কি আজকেই যেতে হবে? তো উনি বললেন কি যে সর্দার আজকেই যেতে বলছে, আপনার এইখানটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এইখানে আমরা সব সামলে নেব, আপনি এখনই চলেন, আপনাকে এখনই যেতে হবে। তো আমি আসছি এক জায়গা থেকে, তো পরবর্তীতে ভাবলাম যে সর্দার যেহেতু যেতে বলছে তাহলে নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, আবার আমার কোনো উপকার লাগবে, এটা ভেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওদের মধ্যে থেকে একজন জিন আমাকে একটা ঘোড়া দিল, সেই ঘোড়ার উপরে আমি উঠে বসলাম। তো আমি আমার জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এরকম কোনো কিছু হয় বা কোনো কিছু ঘটে আসলে পৃথিবীতে। ঘোড়াটা এমন ছিল যে সে আসমানে ভাসতেছিল, মানে হালকা একটু সামনে গেল, সামনে যাওয়ার পরে আসমান এরকম করে আর কি ভাসতেছিল মাঠ ইসের উপর দিয়ে, হঠাৎ করে উপরে উঠে গেল। আমি তো শক্ত করে ধরে আছি, আমার আশেপাশে আর কোনো জিনও নাই। তো পাশ থেকে একজন জিন বললো যে আপনার কোনো ভয় নেই, আপনি চলেন, আপনার কোনো সমস্যা হবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এরকম করে আমি যাচ্ছি, তো মাঝখানে মেঘ পড়লো নাকি সমুদ্র পড়লো, পাহাড় পড়লো নাকি, আমি দেখলাম বেশ কিছু জিনিস, তবে আসলে ওরকমভাবে বুঝতে পারলাম না যে এই জিনিসগুলো কী বা জিনিসগুলো কীভাবে আসলো, কোত্থেকে আসলো, এইটা আসলে বুঝতে পারলাম না। তো পরবর্তীতে ভাবলাম যে হয়তো এগুলো জিনাদের কিছু নিয়ম বা এরকমভাবে যেতে হয়। তো অনেকক্ষণ পর হঠাৎ করে ঘোড়াগুলো একটা সবুজ উপত্যকা বা সবুজ ঘাসওয়ালা জমিনের উপরে এসে নামলো। তো জায়গাটা হচ্ছে গিয়ে একদম ভোর, তখন রাতও না দিনও না, একদম ভোর, হালকা হালকা আলো আছে চারদিকে, মনে হচ্ছিল যে ভোর। তো আমি বললাম এটা কোন জায়গা? বললো এটা আমাদের জিনাদের অঞ্চল, আমরা এখানে থাকি। তো অনেকক্ষণ সেই ঘোড়াটা মাটির উপর দিয়ে দৌড়ালো, চললো, জঙ্গল একটা পার হলো, পার হওয়ার পর জঙ্গলটা যখন শেষ হইল, আমি দেখলাম যে জঙ্গলের সামনে গাছ শেষ হওয়ার পরে শুধুমাত্র সারি সারি ফুল গাছ, একটা রাস্তা চলে গেছে সোজা একটা প্রাসাদের দিকে। প্রাসাদটা সম্পূর্ণ ধবধবে সাদা, প্রাসাদের পেছনে বড় একটা পাহাড় আছে এবং পাহাড়ের উপর দিয়ে সাদা সাদা মেঘ ভেসে যাচ্ছে এবং পাশ দিয়ে একটা ঝর্ণা সোজা নিচের দিকে নেমে আসতেছে। তো এটা যখন আমি দেখলাম, আমি সত্যি ওই সময়টাতে আমার চোখকে আসলে আমি বিশ্বাস করাতে পারছিলাম না যে এইরকম কোনো জায়গা হতে পারে যে এত সুন্দর, আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। তো এতটুকু বুঝতে পারতেছিলাম যে শয়তান জিনেরা আমাকে এখানে নিয়ে আসে নাই, নিশ্চয়ই ওই ভালো জিন যে ছিল তিনি আমাকে এখানে নিয়ে আসছেন। তো আনার পর আমি হচ্ছে গিয়ে বাড়ির ভেতরে ঢুকি। বাড়িতে ঢোকার সময় আমাকে 2-3 জন জিন ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানায়। তো এতটুকু হসপিটালিটি আমি একজন রিক্সাওয়ালা হয়ে পাবো আমি আসলে কখনো ভাবতে পারিনি। আমি তখন ওই অবস্থায় বাড়ির ভেতরে ঢুকি সিঁড়ি দিয়ে, বড় গালিচা পাতা সিঁড়ি আছে এবং বাড়ির প্রত্যেকটা ইট কণা, প্রত্যেকটা জিনিস সম্পূর্ণ সাদা মার্বেলের মতো তৈরি করে আর কি। এত সুন্দর বাড়ি এর আগে আমি কোনোদিন কোথাও দেখি নাই। তো যাই হোক, ওই অবস্থায় বাড়ির ভেতরে ঢুকলাম। ঢোকার পর বাড়ির ভেতরে এত বড় বড় মানে আমরা তো 5 ফুট 8-10 ইঞ্চি বা 6 ফুটের মতো লম্বা হয় মানুষটা, কিন্তু একটা জিনের উচ্চতা নাকি 8-10 ফুট পর্যন্ত হয়। তো আমি এখানে যাওয়ার পর যাদেরকে দেখেছি তাদের উচ্চতা এরকমই ছিল, 5 ফুট বা 6 ফুট 7 ফুটের কাছাকাছি এরকম ছিল। তো তার মাঝখানে আমি সব থেকে ছোট ছিলাম। ভেতরে ঢোকার পর অন্দর মহলের দিকে আমাকে নিয়ে যাওয়া হলো। একটা বড় আকৃতির দেখতে সোফা ছিল এরকম বড়। তো সোফার উপর বসানো হলো। সোফাটা অনেক নরম ছিল এবং কি কাপড় দিয়ে তৈরি জানি না, খুবই মোলায়েম। আমি সেখানে বসে আছি। তো বসে থাকার পর হঠাৎ করেই ওপর থেকে একজন লোক নেমে আসলো। তো সেই লোকটাকে আমার চেনা চেনা লাগতেছিল। সেদিনকে রাতে আমি ওরকমভাবে দেখিনি। লোকটার পরনে বড় জুব্বা পরা, মাথায় বড় একটা পাগড়ি আছে, আর হচ্ছে গিয়ে বেশ পরিপাটি করা তার চেহারাটা একদম নুরানি চেহারা। তো তিনি নেমে আসতেছিল এবং তার পাশে আমি প্রথমবারের মতো তাকে দেখলাম। মানে মূলত আমি এরকমটা কল্পনাও করতে পারিনি যে এখানে আমি এরকম কোনো কিছু একটা দেখতে পারবো বা এরকম কোনো কিছু একটা সম্ভব বা কোনো মেয়ে যে এত সুন্দর হইতে পারে, তা এখানে আসার পর আমি আসলে বুঝতে পারলাম যে এরকম একটা সৌন্দর্যতাও থাকতে পারে। তো আমি সেখানে যখন গেলাম, উনি নেমে আসতেছিল, ওনার পাশ দিয়ে সাদা ধবধবে একটা জামা পরা, খুব চুলগুলো খুব সুন্দর পরিপাটি করা, একদম কোমর পর্যন্ত চুল, পাশাপাশি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে সাজানো, মাথায় একটা ছোট্ট রানীর মতো মুকুট পরা। তো আমি প্রথমে দেখে ভেবেছি হয়তো ওনার
মেয়েটে বা বউটাও কিছু একটা হবে। তো যখন নেমে আসলো, নেমে আসার পর আমি জাস্ট তার চেহারা দিকে তাকাইতে পারতেছিলাম না, যে মনে হচ্ছিল যে জান্নাতের যে হুর আছে না, সেই হুর আমার সামনে এসে দাঁড়াইছে। এখানে যারা ছিল প্রত্যেকেই প্রচণ্ড পরিমাণ সুন্দরী ছিল এবং খুবই হ্যান্ডসাম, খুব গুড লুকিং ছিল। তো আমি ও, কিছু বলতে পারতেছিলাম না ভয়ে, তারপর গলাতে শব্দ বের হচ্ছিল না। উনি এসে আমাকে সালাম দিল, আমি সালামের উত্তর গ্রহণ করলাম। বললো কি যে তুমি কেমন আছো? তো আমি বললাম জি আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? তো তিনি তখন বললেন যে তুমি আমার যে উপকার করেছিলে সেদিনকে, তার প্রতিদান আমি তোমাকে দিতে পারি নাই, আমি যেতে পারি নাই, কিছু সমস্যা ছিল যার কারণে। যাই হোক, তোমাকে আমি নিয়ে এসেছি, এখন তুমি আমাদের এখানে কিছুদিন থাকবা, আমি খুব খুশি হব তুমি যদি থাকো। আমি তাদেরকে বললাম কিন্তু চাচা আমি এখানে থাকবো কিভাবে, আমার বাড়িতে মা আছে অসুস্থ এবং আব্বা। তিনি তখন বললেন যে তোমাকে ওইসব বিষয় নিয়ে চিন্তা করতে হবে না, তুমি এখানে কিছুদিন থাকো এবং আমাদের আত্মীয়তা গ্রহণ করো, এতে করে আমি খুব খুশি হব যদি তুমি এখানে থাকো। আমি তার কথা মেনে নিলাম, কারণ তিনি একজন জিন এবং এত বড় একটা জিন রাজ্যের মালিক, তিনি এখানকার রাজা। এবং এটা আমি এখানে আসার পর জানতে পেরেছি এবং এটাও বুঝতে পেরেছি যে আমি সেদিনকে রাত্রেবেলা কাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। তেনারা হয়তো আচমকা আমার বাড়িতে আশ্রয় নিতে এসেছিল, কিন্তু সেই রাতে যদি আমি তাদেরকে না করে দিতাম হয়তো তারা চলে যেত। তবে তাদেরকে খুব বড় একটা ফাঁড়া থেকে আমি উদ্ধার করেছি। উনি তখন ওইখান থেকে বললেন যে আমাকে একটু বের হতে হবে, তোমাকে আনার জন্য আমি জিনগুলোকে পাঠিয়েছিলাম, ভয় পাওনি তো? আমি বললাম জি না চাচা, ওনারা যখন আপনার দেওয়া সেই আংটির মতো তাবিজটা দেখালেন তখনই মূলত বুঝতে পেরেছি আপনিই নিতে পাঠিয়েছেন, আমি ভয় পাইনি। ওই মুহূর্তে তিনি প্রথমবারের মতো আমাকে সুরাইয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তিনি আমাকে বললেন এ হচ্ছে আমার ছোট মেয়ে সুরাইয়া। আমি তাকে বললাম আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? মেয়েটি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। দেখি মনে হচ্ছে বয়স খুব বেশি না, আমার বয়সই হবে। খুব সুন্দর চেহারা, মিষ্টি দেখতে, চোখে এক ধরনের গাঢ় কাজল মেখেছে, ঠোঁটে গাঢ় গোলাপি লিপস্টিক, আর কানে এক ধরনের এখানকার ঝুমকো দুল যেটাকে বলে সেটা পড়েছে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি, আমি যেন তার দিকে তাকিয়ে চোখ সরাতে পারছিলাম না। খানিকক্ষণ বাদে তিনি আমাকে বললেন আপনার কথা বাবার মুখে অনেক শুনেছি। তারপর সেই রাজা মানে জিনের সর্দার তিনি আমাকে বললেন ঠিক আছে বাবা, তুমি তাহলে থাকো, তোমার নামটা যেন কি? আমি বললাম চাচা আমার নাম বিল্লাল। তিনি তখন বললেন আচ্ছা ঠিক আছে বিল্লাল, তোমার কথা আমি পরে এসে শুনবো, আপাতত আমাকে একটু বের হতে হবে, আর কোনো কিছু লাগলে তুমি সুরাইয়াকে বলতে পারো, ঠিক আছে? সুরাইয়া তোমাকে সমস্ত কিছু দেখিয়ে দিবে। আসলে আমার বাড়িতে তেমন আর কেউ নেই, বড় 7 মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, আর ছেলেরা নিজের মতো করে থাকে। এখানে আমি, আমার মেয়ে, আমার স্ত্রী আর এক মেয়ে এবং তার জামাই নিয়ে থাকে। মোটামুটি সমস্ত কিছু তুমি দেখতে পারবে, থাকো কিছুদিন তাহলে। এই কথা বলে সে এখান থেকে চলে গেল। সুরাইয়া এতক্ষণ আমাকে বলল আপনি আমার বাবাকে সেদিনকে বাঁচিয়েছেন, বাবার মুখ থেকে আপনার কথা কতবার যে শুনেছি, আপনি নিহাতি বেশ ভালো লোক, তা না হলে জিন দেখলে মানুষ কি সাহায্য করে, বরঞ্চ উল্টো দৌড়ায়। আর তাছাড়া সেই শয়তান জিনেরা যারা কিনা আমার আব্বার ক্ষতি অনেক বছর ধরেই করতে চাচ্ছিলেন। সুরাইয়া আমাকে বললেন চলুন আপনাকে বাড়ির পেছনের বাগানে নিয়ে যাই, সেখানে বসে গল্প করা যাবে। গল্প করার মানুষ এই বাড়িতে নেই, আমি একা একা সবসময় থাকি। সত্যি কথা বলতে আপনাকে পেয়ে বেশ ভালোই লাগছে, মানুষ সম্পর্কে আমার জানার বেশ আগ্রহ এবং ইচ্ছে, তবে আপনি না আসলে সেটা পূরণ হতো না। আব্বা আমাকে কখনো মানুষের জগতে যেতে দেন না, ওই যে আমাদের শত্রুতা আছে দূরের এক রাজ্যের সঙ্গে, আমাদেরকে পেলেই তারা শত্রুতামি করার চেষ্টা করে। আমার চাচারা তো তারা এভাবেই মেরেছে। ওর কথা শুনে আমি কিছুটা মন খারাপ করলাম, বললাম তাহলে তো খুব খারাপ হয়েছে। সে আমাকে বলল আচ্ছা আপনি চলুন। আমাকে ওর পেছন পেছন যেতে হলো। বাড়ির পেছন সাইডটা এত সুন্দর যে হবে আমি কখনো ভাবতে পারিনি। সবেমাত্র সূর্যের আলো বেরিয়েছে। সুরাইয়া তখন বলল এখন সকালে ঘুমাতে যাবে, জিনারা দিনের বেলাতে ঘুমায় আর রাতের বেলাতে জেগে থাকে, তবে আমি আজকে সারা রাত ঘুমিয়েছি, সেটা এখন আমার আর ঘুম আসবে না, সবাই ঘুমিয়ে পড়বে। সবার থেকে আমি সম্পূর্ণ আলাদা, কেন জানি না জিনেদের মতো হতে আমার ইচ্ছে করে না। এই জগৎ, এই জিন সাম্রাজ্য, এত বড় প্রাসাদ আমার মোটেই ভালো লাগে না। আমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হলে আমি এখনই চলে যেতাম। আমি বললাম তাহলে আপনার কি ভালো লাগে? সে বলল স্বাধীনভাবে ঘুরে বেড়াতে, এখানে সেখানে ঘুরে বেড়াবো, তারপর মানুষের জগতে যাব, মানুষের সঙ্গে মিশবো। অনেক ছোট থেকে এরকম ইচ্ছে ছিল, তবে আপনাকে পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত। আপনি জানেন, আমি যখন জানতে পারলাম যে আপনি আসবেন,
আচ্ছা, আমি আপনাকে তুমি করে বলি, আপনি শব্দটা কেমন যেন শোনাই, তাতে করে আপনার সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হবে। মেয়েটা আসলেই খুবই চঞ্চল, আমাকে সরাসরি আপনি থেকে তুমি বলে ফেলেছে। আমি বললাম হ্যাঁ, বলতে পারেন, কোনো সমস্যা নেই। সে আবার আমাকে বলে উঠলো যে না, একদমই না, আমাকেও তুমি করে বলতে হবে। আমি বললাম যে এত তাড়াতাড়ি? সে বলল হ্যাঁ, আমি আবার ভনিতা করতে পারি না, আমি যেরকমটা সেরকমই বলে দিই। আমি বললাম আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু তোমাকে তুমি বলা এখন আমি বলতে পারছি না, আপনি করেই বলি। সে আমাকে এক প্রকার বলল বলো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমাকে তুমি করেই বলছি। তুমি কি একটা পরী? সত্যি এরকম সুন্দর কোনো মেয়ে আজ পর্যন্ত আমি দেখিনি। সে একটু ঢং করে বলল হ্যাঁ সত্যি আমি সুন্দর, তাই না? সত্যি অনেক সুন্দর না আমি? কেউ মানতে চায় না, আমার বড় বোনেরা বলে আমি নাকি অতটা সুন্দর না। আসলে বিষয়টা কিন্তু সেমন না, আমি দেখতে বেশ সুন্দর, কিন্তু ওরাই মানে না। আমি বললাম আমি জানি না, আপনার বড় বন্ধুকে তো দেখিনি, আপনাকেই দেখেছি, আপনি দেখতে মাশাআল্লাহ একদম পরীর মতো সুন্দর। সে একটা মুচকি হাসলো, হেসে বলল আমি তো পরী, পরীর মতো সুন্দর লাগবে না? জিনের মেয়েদেরকে পরী বলা হয়, এই জন্যই আমরা এত সুন্দর। আল্লাহ তাআলা আমাদের কিরকমভাবে সৃষ্টি করেছেন। আচ্ছা, আপনাদের মানুষের জগতে কি কি হয় আমাকে একটু বলবেন? আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বলবো, কিন্তু এত দ্রুত? সে বলল হ্যাঁ বলো, তুমি বলো। আমি বললাম আচ্ছা ঠিক আছে বলছি, কিন্তু কিছু একটা জিজ্ঞেস না করলে কিভাবে বলবো? সে বলল তোমাদের ওইখানে তোমরা কি খাওয়া দাওয়া করো, কি খাও বলো তো? আমিও খাওয়ার খুব ইচ্ছে, আমাদের এখানে এই মাছ মাংস এসব খেতে খেতে আমার একদম মুখে অদিচ্ছে ধরে গিয়েছে। আমি বললাম আমাদের এখানে অনেক ধরনের সবজি আছে, শাক আছে, তারপর সেই সঙ্গে আমরা নানান ধরনের ফলমূল খাই, যেমন পেয়ারা, তাল, আনারস, তরমুজ, এই জাতীয় জিনিস। ও বললো আমিও খাবো, তোমাদের এখানে যাবো। হ্যাঁ, আমি বললাম ঠিক আছে, আপনাকে নিয়ে যাবো একদিন। সেগুলো আবার আপনি করে বলছো তুমি? আমি বললাম আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে। বেশ খানিকক্ষণ সে আমাকে এরকমভাবে চঞ্চল সুরে গল্প করতে লাগলো আমার সঙ্গে। মেয়েটা এমন চঞ্চল, এমন ফাজিল যে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রথমবার দেখেই তার প্রতি কেমন যেন একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলো আমার কাছে, বা আমার মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করলো তার প্রতি। ভালো লাগা বা ভালোবাসা একদিন দুদিনে কিন্তু আসে না, দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়, তারপর আসে। সেখানে আমি 2-3 দিন কাটিয়ে ফেললাম। এই 2-3 দিনের মধ্যে এই মেয়েটা আমাকে এত পরিমাণ বিরক্ত করলো, বিরক্ত বলতে সে সবসময় আমার পেছন পেছন লেগে থাকতো। সকাল নেই বিকাল নেই, বিলাল তুমি কোথায়, বিলাল তুমি কেমন আছো, বিলাল তুমি এটা বলো ওইটা বলো। ওর রুমে আমাকে ডাকতো রাত্রেবেলা, বলতো আমি আসলে রাত্রে তো ঘুমাই না, আমি রাত্রে হচ্ছে গিয়ে এরকম এরকম করি, দিনের বেলা জেগে থাকি, আবার দিনের বেলা ঘুমাই, রাতে জেগে থাকি, কারোর সাথে আমার রুটিন মিলে না। আমার রুমে এসে বসে থাকতো, আমার সঙ্গে গল্প করতো। তো সুরাইয়াকে প্রথম দেখাই কিন্তু আমি পছন্দ করে ফেলেছিলাম। ওর সঙ্গে থাকতে বা সময় কাটাতে যে আমার খারাপ লাগতো এমনটা কিন্তু না, আমার কাছে বরঞ্চ খুব ভালো লাগতো। কিন্তু সত্যি কথা বলতে এই চঞ্চল মেয়েটার প্রেমে আমি আস্তে আস্তে পড়ে যাচ্ছিলাম। মাত্র 2-3 দিনেই একটু একটু করে তার প্রতি একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে। আমি অপেক্ষায় থাকতাম কখন সুরাইয়া আমাকে ডাক দিবে। একদিন দিনের বেলা, তখন তপ্ত দুপুর, চারিদিকে বেশ খানিকটা গরম। দিনের বেলাতে সাধারণত জিনের নগরী সম্পূর্ণ শীতল থাকে। এখানে জিনেরা তখন ওরকমভাবে চলাফেরা করে না, একদম মধ্য দুপুরের দিকে ওরা গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। আসরের খানিকক্ষণ আগে আগে ওরা ঘুম থেকে ওঠে এবং মাগরিবের পরে ওরা বিচরণ করে। এটা হচ্ছে ওদের ওদের কথা মতো বা ওদের মতো। এর মাঝখানে আঙ্কেলের সঙ্গে আমার একদমই দেখা হয়নি। চাচাজি উনি কোন কাজে ব্যস্ত আছে, বা উনি রাজ্য সামলায়, সমস্ত কিছুর কাজে ব্যস্ত আছে। তো সুরাইয়া সেদিন দুপুরবেলা আমার কাছে আসলো। আমি যেহেতু দুপুরবেলা ঘুমাই না, জেগে আছি। সুরাইয়া তখন আমাকে বলল, হঠাৎ করে এই মেয়েটা পেছন থেকে এসে আমার চোখ ধরে বসলো। ওই দিনকে সুরাইয়াকে প্রথম স্পর্শ করলাম আমি, বা ও আমাকে স্পর্শ করলো। আমি সঙ্গে সঙ্গে ওর গায়ের ঘ্রাণ শুনে বুঝতে পেরেছি এটা আর কেউ না, এটা সুরাইয়া। আমি তখন না বোঝার হান করে ওকে আচমকা পেছন থেকে খপ করে ধরে ফেললাম। ধরে আমি এটা ভাবতে পারি নিজের কোমরের মধ্যে হাত পড়ে যাবে। সঙ্গে সঙ্গে আমার দিকে তাকিয়ে বলল, এটা কি হলো? আমি বললাম যে তুমি তুমি এখানে আসবা, আগে বলবো না? ও তখন বলল যে তুমি সত্যি আমাকে দেখে চিনতে পারোনি, নাকি সুযোগ নিলে? আমি বললাম একদমই না, সত্যি আমি পেছন থেকে চোখ ধরলে আমি কিভাবে চিনব? সুরাইয়া প্রায় আমার সমান লম্বা। ও তখন বলল, তুমি চলো, তোমাকে নিয়ে আজকে আমি একটা জায়গায় যাব। আমি বললাম কোথায়? বাবা আসলে কিন্তু বলো না, ঠিক আছে? বাবা আসে যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে আমি তোমার সঙ্গে ছিলাম। যদি এটা বলে দাও তাহলে কিন্তু আব্বা আমাকে খুব বকাঝকা করবে।
তিনি আমাকে প্রাসাদ থেকে কোথাও বের হতে দেন না। বিশেষ করে ওই শত্রুপক্ষ আমাদের পেছনে লাগার পর থেকেই উনি তো একদমই আমাকে বাসা থেকে বের হতে দেন না বা কোথাও আমি যাই না। সেহেতু আজকে তোমার সঙ্গে আমি বেড়াবো। আমার এখানে একা একা একদমই ভালো লাগে না। তুমি যে 4-5 দিন এসেছো, এই 4-5 দিন আমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটি কেটেছে, যা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। সত্যি কথা বলতে গেলে তুমি আমার দুধের স্বাদ ঘোলে মিটিয়েছ। ওর সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরলো, ধরে উড়ন্ত অবস্থায় জানলা দিয়ে বাইরে বের করে নিয়ে আসলো। ওইখান থেকে দক্ষিণ সাইডের ছোট্ট সাদা প্রাসাদের মধ্যে ওদের আস্তাবলের ঘোড়া থাকে, যে ঘোড়াগুলো পঙ্খিরাজ ঘোড়া বা আসমানের উপর দিয়ে উড়ে বেড়ায়, ভেসে বেড়ায় এক কথায় বলতে গেলে। আমি সেখানে সুরাইয়ার সঙ্গে গেলাম। সুরাইয়া আমাকে বলল, চলো, কোনো কথা বলো না। একটা সাদা রঙের ধবধবে ঘোড়াটা সে ওইখান থেকে দড়ি থেকে ছোটালো। ছোটানোর পর সুরাইয়ার সামনে বসলো, আমাকে সুরাইয়ার পেছনে বসতে বলল। দুটো ঘোড়া নেওয়া যাবে না, তুমি এখানে চলো আমার সঙ্গে। আমি ভাবতেও পারিনি যে সুরাইয়া আমাকে তার এতটা কাছাকাছি বসতে দিবে। আমার বুক ধরফর করতে লাগলো। সুরাইয়া একটা পরী, সেটা যেন আমার বিশ্বাস হয় না। আর একটা পরী হয়ে ও আমার সঙ্গে এইভাবে মিশছে, তাও আমার বিশ্বাস হয় না। আমি সত্যি একটা অন্যরকম দ্বিধাদ্বন্দ্ব বা ধাঁধার মধ্যেই পড়ে গেলাম। ওই দিনকে ও আমাকে নিয়ে উড়াল দিল আকাশের পানে। আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। সেদিনকে দিনের বেলা নয়, বরঞ্চ রাতের বেলা এসেছিলাম বলে আশেপাশে বা এদিক ওদিকে তেমন কোনো কিছু দেখতে পাইনি। তবে আজকে আমি যখন ওপরে উঠে সম্পূর্ণ নিচটা ওপর থেকে দেখছিলাম, তখন যেন মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। তার ওপর সুরাইয়াকে আমি শক্ত করে ধরে রেখেছি, তার পিঠ, যাতে করে আমি না পড়ে যাই। এত পরিমাণ নরম শরীর, আমার মনটা যেন একদম লাফিয়ে লাফিয়ে উঠছিল। সত্যি কথা, আমি এরকম কোনো মেয়ের কাছাকাছি জীবনে কোনোদিন যাইনি। ওর গায়ের ঘ্রাণ, ওর চাঞ্চল্যতা, সমস্ত কিছু আমাকে যেন ওর প্রতি আরো বেশি আকর্ষণ বোধ করছিল। ওই অবস্থায় আকাশের উপর দিয়ে উড়ন্ত অবস্থায় হঠাৎ করেই একটা বিশাল আকৃতির জঙ্গলে ঘেরা সবুজ গাছের মাঝখানে কাঁটা যুক্ত গাছ দেখলাম। মানে ওই জায়গাটা কোনো গাছ নেই, সম্পূর্ণ গোল করে কাটা, এবং তার মাঝখানে একটি বড় বাড়ি রয়েছে, সাদা রঙের আলিশান প্রাসাদ বাড়ির মতো। সেই বাড়ির সামনে আমি এবং সুরাইয়া গিয়ে নামলাম। বাড়ি থেকে 3-4 জন জিন বেরিয়ে আসলো। তেনারা প্রায় 7 ফুটের মতো লম্বা এবং দেখতে বেশ কুৎসিত। আমি দেখে ভয় পাচ্ছিলাম। সুরাইয়া তখন বলল যে, তোমরা বাড়ির কি পরিষ্কার রাখো? বাড়ির এই অবস্থা কেন? আঙিনা সবকিছু দেখে দেখে রাখো? তখন এই জিনগুলো বলল, হ্যাঁ হ্যাঁ ছোট মালকিন, হ্যাঁ আমরা দেখে রেখেছি, আপনি চিন্তা করবেন না। তারপর ও আমাকে নিয়ে এই বাড়ির সামনে বাড়ির ভেতরে যেতে লাগলো। আমি বললাম, এটা কোথায়? ও তখন বললো, দেখো, এই জায়গাটা হচ্ছে আমার খুব প্রিয় একটা জায়গা, আমাদের বাগান বাড়ি, মাঝে মধ্যে এখানে আমি আসি। এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, ঠিক আছে? তবে এইটা তোমাকে দেখাবো বলে এখানে আমি নিয়ে এসেছি। এখান থেকে কোথায় যাব সেটা কিন্তু আমি তোমাকে বলবো না, একদম কিন্তু টপ সিক্রেট, ঠিক আছে? আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সুরাইয়া যেটা বলতো সেটাতেই হ্যাঁতে হ্যাঁ মিলাতাম আমি ওই অবস্থায় সুরাইয়ার সঙ্গে ওইখানে পুরো দিন কাটিয়ে ফেললাম। সন্ধ্যার আগ মুহূর্তে আমি এবং সুরাইয়া, ওইখানে একটা সুন্দর আম বাগান আছে, এখানেও যে আম হয় আমার জানা ছিল না। পাশে কাঁঠালি নামের একটা ফল ছিল, কাঁঠাল নয় কাঁঠালি। আমি সেই গাছের ফলটা খেয়ে এত পরিমাণ তৃপ্ত অনুভব করলাম, এত মিষ্টি ফল এর আগে আমি কখনো খাইনি। আঙ্গুরের মতো, কিন্তু সাইজে টেনিস বলের সমান। এত পরিমাণ সুস্বাদু খেতে যে আমি সেগুলো পেট ভরে খেলাম। তারপর ওইখান থেকে খাওয়া শেষ করে আমি এবং ও ওইখানে ঘাসের উপর বসেছিলাম। খানিকক্ষণ বাদে শুয়েও পড়লাম। আসমানের ওপর দিয়ে লাল মেঘ ভেসে যাচ্ছিল। লাল রঙের এরকম মেঘ এর আগে আমি কখনোই দেখিনি। সুরাইয়ার পাশে বসে কখন যে আমি ঘুমিয়ে পড়লাম জানি না। অনেকক্ষণ বাদে আমার ঘুম ভাঙল। আমি দেখি সুরাইয়া আমার পাশে ঘুমিয়ে পড়েছে, এবং সত্যি কথা বলতে এইরকম রোমান্টিক মুহূর্ত আমি জীবনে কোনোদিন দেখিনি। সুরাইয়ার এক পা আমার শরীরের উপরে, আরেক হাত দিয়ে আমার বুকের উপর হাত দিয়ে সে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার ঠোঁট এবং সুরাইয়ার ঠোঁট একদম কাছাকাছি, এবং আমার চেহারা এবং ওর চেহারা একদম মুখোমুখি। আমি উঠতে গেলাম, ঠিক সেই মুহূর্তে সুরাইয়ার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আচমকা আমার ওইখান থেকে উঠে গেল। উঠে বলল, সরি, আসলে ঘুমের অবস্থায় আমি টের পাইনি, সারাদিন ঘুমাইনি তো। আসলে সত্যি কথা বলতে জিনেরা তো দিনে ঘুমায়, আমি ওই যে রাত্রেবেলা ঘুমাই, এই জন্য আমার দিনে ঘুম পায় না। তবে সত্যি খুব টায়ার্ড লাগছিল। তখন প্রায় অনেকটা রাত হয়ে এসেছে, আকাশে উঠেছে ভরা জ্যোৎস্না। ও তখন বলছিল, এটার জন্যই তো অপেক্ষা করছিলাম, আজকে ফুল মুন, মানে চন্দ্র রাত। এই রাতে আকাশে ভেসে বেড়াতে আমার কাছে খুব ভালো লাগে, খুব বেশি আনন্দ লাগে। ওই অবস্থায় ও তখন ওইখান থেকে একটা পুকুর ছিল, সেই পুকুর পাড়ে গেল।
বলল, এখানের পুকুরের পানি এত পরিমাণ স্বচ্ছ যে তুমি চাইলে এটাকে খেতেও পারবে, একদম মিষ্টি পানি। এই পানিটা প্রতিনিয়ত পরিবর্তন হয়। ওই যে দেখছো দূরে ঝর্ণা, ওই ঝর্ণার পানি এখানে নেমে আসে। সুরাইয়ার সঙ্গে এই নিয়ে প্রায় 7 দিন আমি একসঙ্গে চলাফেরা করছি। এই 7 দিনে সুরাইয়ার প্রতি আমার অনুভূতি তীব্রতর হতে যাচ্ছে। আমি তখন সেখান থেকে পানি খেলাম। পানিটা স্বচ্ছ ছিল এবং সুরাইয়া হাত মুখ ধুলো। ধোয়ার পর বলল, চলো। তারপর হঠাৎ করে তার মুখ দিয়ে একটা শব্দ বের করতে তার ঘোড়াটা দূর থেকে উড়ে চলে আসলো। তারপর সুরাইয়া সামনে বসলো এবং আমাকে পিছনে বসিয়ে ঘোড়া উড়াল দিল। তারপর আমি ওই শূন্যের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছিলাম। আকাশে ভরা জ্যোৎস্না। আমি কিঞ্চিত ভয়ও পাচ্ছিলাম। সুরাইয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছি যাতে করে নিচে না পড়ে যাই আমি। ও তখন বলল, বিলাল ভাই, তুমি এত ভয় পাও কিসের জন্য বলো তো? তোমার ভয়ের কি আছে? আমি তো আছি, তাই না? আমি নিজেই উঠতে পারি। ওই কথা বলে আমি বললাম যে, সত্যি তুমি উঠতে পারো? তোমাকে তো আমি উঠতে দেখিনি। ওর সঙ্গে সঙ্গেই ওই অবস্থায় ওইখান থেকে ঘোড়ার উপর আমাকে একা রেখে নিজে উড়ে চলে গেল। উড়ে উপরে ভাসছে। আমি বললাম, আমি পড়ে যাব। ওই মুহূর্তে আমাকে ঘোড়াটা উপরে একা দেখে, কারণ ও তো কখনো মানুষ একা নিজে সাওয়ার করেনি, ওই মুহূর্তে হঠাৎ করে আমাকে নিচে ফেলে দিতে গেল এবং আমি তালমাটাল না সামলাতে পেরে হঠাৎ করে নিচের দিকে পড়ে যেতে লাগলাম। তারপর আমি প্রায় পড়েই যাচ্ছিলাম। ওই মুহূর্তে দূর থেকে উড়ে এসে সুরাইয়া আমাকে জড়িয়ে ধরল। ওর বুকের সঙ্গে আমার বুক লেগে গেল আর ওর খুব কাছাকাছি আমি এতদিন যা প্রেমে পড়েছিলাম, সম্পূর্ণ প্রেম যেন একদম একত্রিত এক জায়গায় হয়ে গেল। আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না। এরকম একটা অনুভূতি হবে ভাবতেও পারিনি। তখন ওই ঘোড়াটা উপর থেকে নিচের দিকে এসে আমাদেরকে তার পিঠে চড়ালো। আমি ভীষণ লজ্জা পেলাম। সম্ভবত সুরাইয়া আমার থেকে বেশি লজ্জা পেয়েছে। আমরা দুজন ওরকমভাবে লজ্জা অবস্থায় খুব নিরিবিলি সামনের দিকে এগোচ্ছিলাম। হঠাৎ করেই দূর থেকে একটি বিশাল আকৃতির জাল জাতীয় কিছু একটা এসে আমার উপর পড়ল। আমি জানি না এটা কিভাবে হলো বা কি হলো বা কোত্থেকে এটা হলো। হঠাৎ করে ওরকম করতেই আমি নিচে পড়ে যেতে গেলাম এবং সুরাইয়া সেও নিচে পড়ে যাচ্ছিল আমার সঙ্গে সঙ্গেই। আমি সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরে ফেললাম। ধরে ফেলার কিছুক্ষণ পরে সুরাইয়া একদম টালমাতাল সামনে দূরে তাকিয়ে দেখলো যে তাদের শত্রুপক্ষ বা শত্রুপক্ষের যেসব জিনের দল তারা এখানে এসে দাঁড়িয়ে আছে এবং সুরাইয়াকে দেখে তারা আক্রমণ করেছে। এটা দেখার সঙ্গে সঙ্গে সুরাইয়া তখন বলল, এটা তো আমার শত্রুপক্ষ। হায় হায় আল্লাহ, আমরা উঠতে উঠতে আমাদের রাজ্যের বাউন্ডারির বাইরে ওদের বাউন্ডারির ভিতর ঢুকে পড়েছি। ওরা সম্ভবত আজকে আমাকে ধরতে পারলে আমার বাবা খুব বিপদে পড়ে যাবে, কারণ আমার বাবা যে ডিমান্ড ওদের মানছিল না, সেই ডিমান্ড মানতেই হবে। তাড়াতাড়ি চলো। ও আমাকে ওর শরীরের সঙ্গে খুব শক্ত করে বেঁধে ফেললো ওর ওড়নাটা দিয়ে। বললো, কোনোভাবেই নড়াচড়া করবে না, আমাকে শক্ত করে ধরে রাখো। আমি পেছন থেকে ওকে খুব শক্ত করে ধরে রেখেছি। ও উড়ন্ত অবস্থায় খুব দ্রুত গতিতে উড়ে যাচ্ছে। পেছনে ওই জিনের দল যারা কিনা আমাদেরকে ফলো করছিল, ওরা খুব দ্রুত গতিতে আমাদের সঙ্গে সঙ্গে আসছিল। অনেকটা পথ ও আমাকে নিয়ে ওরকমভাবে উড়ছিল। কয়েক দল জিন ডান পাশ থেকে আমাদের উপর আক্রমণ চালালো। আমরা যে জিনিসটা ওরা আমাদেরকে ছুঁড়ে মেরেছিল সেই জিনিসটাতে লেগে ছিটকে নিচে পড়ে যেতে গেলাম। তবে সুরাই সেটাকে সামলে ফেললো। নিচে ঘন জঙ্গল, ঘন বন, এর মাঝখানে আমরা সেই বনের মধ্যে ঢুকে গেলাম, কারণ এখন আর কোনো উপায় নেই। অনেকটা পথ কতদূর উড়েছি বা কোথায় গিয়েছে আমি জানি না। হঠাৎ করে সামনে বিশাল আকৃতির একটা বস্তুর সঙ্গে আমি এবং সুরাইয়া দুজনে আঘাত খেলাম। আঘাত খাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিচে পড়ে গেলাম। আমার জ্ঞান ফেরেনি তখনও। আমি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লাম এবং সুরাইয়া আমার সঙ্গেই ছিল। আমি সম্পূর্ণরূপে অচেতন হয়ে পড়লাম। অচেতন হয়ে পড়ার পরে আমাদের আর কোনো কিছু মনে নেই, বিশেষ করে আমার আর কোনো কিছু মনে নেই। বেশ খানিকটা সময় পার হলো। শরীরে বেশ খানিকটা জখম, পাশাপাশি শরীরটা ব্যথা হয়ে আছে। কতক্ষণ ধরে এখানে অচেতন হয়ে পড়ে আছি তারও জানা নেই বা কোনো কিছুর হদিশও নেই। আমি ওরকম অবস্থায় শুয়ে আছি বা পড়েই আছি। তারপর হঠাৎ করে আমি উঠে সুরাইয়াকে আশেপাশে খুঁজতে লাগলাম, কোথাও পেলাম না। পাশে দেখলাম সুরাইয়ার ওড়না পড়ে আছে। এদিক ওদিকে খোঁজাখুঁজি করে সুরাইয়াকে পাওয়া গেল না। একটা বড় দ্বীপের মতো জায়গা, বেশ অদ্ভুত রকমের জায়গা। জায়গাটা দেখে মনে হচ্ছে যে এইখানে কেউ বসবাস করে না। আমি উঠে সুরাইয়া বলে চিৎকার করতে লাগলাম, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না বা কোনো সারা শব্দ আমি পাচ্ছিলাম না। অনেকক্ষণ বাদে আমি ওইখানে বসে পড়লাম, কারণ সন্ধ্যা হওয়ার জোগাড়। ঢেউ ওই দ্বীপে এসে আশ্রে পড়ছিল। এরকম একটা অদ্ভুত জায়গা, সম্ভবত পেছনে বিরাট বড় জঙ্গল। এখানে আমি নির্ঘাত মারা পড়ব, কোথায় এসে ফেসে গেলাম। অনেকক্ষণ পর হঠাৎ করেই কিছু একটা আমি জঙ্গলের পাশে নড়তে দেখলাম। বেশ খানিকক্ষণ পর আমি খেয়াল করলাম সুরাইয়া আমার সামনে, এবং আমার সামনে দাঁড়িয়ে দূর থেকে আমাকে বলছে যে, কি ব্যাপার, চিৎকার করছো কিসের জন্য, কি হয়েছে?
এতক্ষণে তোমার জ্ঞান ফিরলো? 2 দিন ধরে তোমার জ্ঞান ফেরানোর চেষ্টা করছি। আমার কাছে এসে ও একটা জিনিস রাখলো, সম্ভবত তাতে খাবার ছিল। বলল, আমরা 2 দিন ধরে এই দ্বীপে আটকে আছি, তোমার জন্য আমি এখান থেকে যেতে পারছি না। তোমার জ্ঞান না ফিরলে আমি তোমাকে নিয়ে যেতে পারছি না। আমি বললাম, কি হয়েছিল? ও বলল, খুব সুন্দর অ্যাডভেঞ্চার হয়েছে। ওদের রাজ্য থেকে অবশ্য বেরিয়ে আসতে পেরেছি, এখন কোথায় আছে জানি না। তবে আমি যেহেতু হারিয়ে গিয়েছি, তাহলে মানুষের জগতে যাব। তোমাদের জগৎটা আমি চিনি, আব্বা হুজুর বলেছিল, রাস্তাটা আমার জানা আছে। তুমি জ্ঞান না ফিরলে তো আমি তোমার বাড়ির দিকে যেতে পারছি না। তোমার বাড়িতে যাব, সেখানে গিয়ে আমি থাকবো একদিন। আমার কাছে এই সমস্ত জিনিস খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি এই সমস্ত জিনিস খুব পছন্দ করি। তবে তাড়াতাড়ি তুমি সুস্থ হলে এখান থেকে আমরা চলে যাব। জায়গাটা একটা দ্বীপ অঞ্চল, খুব সুন্দর জায়গা। সুরাইয়া এই একদিনে এখানে একটা ঘর তৈরি করে ফেলেছে। আমি বললাম, এটা? ও বলল, এটা তৈরি করেছি এখানে থাকার জন্য। জায়গাটা সুন্দর না? আমি বললাম, আমার জীবনে আমি কোনোদিন এখানে আসিনি, এখানে যে আসতে পারবো সেটা ভাবতেও পারিনি। তবে ভেবেছিলাম যে সত্যিই মারা যাব। তবে তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে এসেছো, ধন্যবাদ তোমাকে। ও বললো, আমিই তো বাঁচাবো, তাই না? তোমাকে যেহেতু আমি নিয়ে এসেছি, আমি বাঁচাবো না? ঠিক আছে, তুমি খাবারগুলো খেয়ে নাও। ও কিছু খাবার জোগাড় করেছে, সেগুলো পুড়িয়ে খুব সুন্দর একটা স্বাদযুক্ত খাবার বানিয়েছে। খাবারটা আমি খেতে লাগলাম। আমি বললাম, তুমি খাওনি? ও বলল, আমি খেয়েছি, তোমার জন্য এগুলো রেখেছি, তাড়াতাড়ি খাও, আমরা একটু পরেই রওনা দিব। তোমার সুস্থতা, তুমি এখন সুস্থ আছো তো? তাই বলে আমার কপালে হাত রাখলো। দেখলো কপালে তখন আর জ্বর বা ওই জাতীয় কিছু নেই, শরীরে কিছুটা ব্যথা আছে। আমি বললাম যে খুব বেশি না, আমরা যাত্রা করতে পারি। তবে তুমি এদিকে কেন যাবে? চলো বাড়িতে ফিরে যাই, প্রাসাদে ফিরে যাই। প্রাসাদে না গেলে তোমার বাবা খুব রাগ করবে। তোমার বাবা যদি তোমাকে না দেখে, তিনি আমাকে দোষারোপ করবেন, বা আমি তার সঙ্গে। প্রথম চুপ, আমার মুখের উপর তার আঙুলটা রাখলো। আমি সত্যি ওর প্রতি আস্তে আস্তে এত পরিমাণ প্রেমে পড়ে যাচ্ছিলাম, ওকে ততদিন আমি ভালোবেসে ফেলেছি। আমার আর কিছু করার নেই, ও যা বলবে সেটা আমাকে শুনতে হবে। কারণ ভালোবাসার মানুষ হোক বা জিন হোক, তার কথা শুনতেই হয়। আমি তার কথা বাধ্য হয়ে শুনলাম। ওইদিনকে ঘুমিয়ে পড়লাম রাত্রেবেলা। পরের দিন সকালবেলা উঠে ও আমাকে বলল, চলো আমরা রওনা দিব। তোমাদের বাড়ির পথ দক্ষিণ দিকে বলেছিল, এদিকটা যেতে হবে। এই বড় সাগরটা পার হলেই তোমাদের বাড়ি। তবে এত দূর যে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে তোমাদের বাড়িটা কাছে। তোমাদের বাড়িতে একদিন গিয়ে থাকলেও মন্দ হয় না। আমার কাছে বেশ ভালো লেগেছে। সুন্দর আকাশের মধ্যে দিয়ে আমি এবং সুরাইয়া উড়ে যাচ্ছি। সুরাইয়া আমাকে ওপর থেকে ধরে রেখেছে। কেন জানি না, সুরাইয়া আমার কাছে আসলে আমার বুক ধরফর করে। আমি যেন নিজেকে আর নিজের মধ্যে রাখতে পারি না। তখনও ঠিক ওরকমটাই হচ্ছিল। বেশ খানিক্ষণ ওড়ার পর নিচের দিকটা দেখতে, সমুদ্রের পানি ঝিলমিল করা দেখতে খুব ভালো লাগছিল। বেশ খানিক্ষণ উড়ন্ত অবস্থায় আমরা প্রায় আমাদের দেশের দিকে চলে এসেছিলাম। পাহাড়ের মধ্যে একটা জায়গায় দাঁড়ালাম। ও বলল, আমাদের এই জায়গাটা খুব ভালো লাগে। মাঝে মধ্যে এরকম পাহাড়ি অঞ্চলে আমি বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়াই। তবে আমাদের শত্রু রাজ্যে ঢুকে পড়েছিলাম, এই জন্য আমি খুবই দুঃখিত। তুমি জানো, কত বছর পর এইভাবে একা একা ঘুরে বেড়াচ্ছি। বাবা যদি কিছু জিজ্ঞেস করে বলে দিব তুমি ঘুরতে বেরোতে চেয়েছিলে, এই কারণে আমরা হারিয়ে গিয়েছি। মাঝখানে শত্রু দলের মাঝখানে পড়েছিলাম, তারপর আমরা এখানে চলে এসেছি। আমার কোনো প্যারা নেই। আমি চেয়েছিলাম এরকম কোনো কিছু একটা হোক, যাতে করে আমি অন্তত পক্ষে এরকমভাবে বের হতে পারি। আমি বললাম, তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ সুরাইয়া, তুমি কিন্তু। ও বলল, থাক, কিছু হবে না, বাবা তোমাকে কিছু বলবে না, আমি জানি। তাই বলে ও একটু মুচকি হাসলো। ও হাঁটতে হাঁটতে সামনের দিকে গেল। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখে ওর নিজের মনের মধ্যেই নাকি খুব ভালো লাগছিল। বলল, এরকম নিরিবিলি শুনশান জায়গায় যে কত বছর আসি না, একা একা বের হই না। সত্যি কথা বলতে আমার কাছে বহু বছর পর এরকমভাবে এসে ভালো লাগছে। ওইখানে ও বসলো, আমিও ওর পাশে গিয়ে বসলাম ঘাসের উপরে। পাহাড়ের চোলা, মেঘগুলো ভেসে যাচ্ছে, চারিদিকে কোনো জনমানব নেই। পাখির কিচিরমিচির শব্দ, সব মিলিয়ে আমার নিজের কাছেই খুব আনন্দ লাগছিল। বসার পর ও বলল, জানো, খুব ছোটবেলায় যখন মা বেঁচে ছিল, মায়ের কাছে বায়না ধরতাম এখানে ওইখানে যাব বলে। তারপর থেকে আর কোথাও যাওয়া হয়নি। মা মারা যাওয়ার পর আব্বা ব্যস্ত হয়ে পড়লেন, আরও 2টো বিয়ে করলেন। তাছাড়া আমার আরও 2টো সৎমা আছে, মানে বড়, তারা আমার মায়ের থেকেও বড়। সব মিলিয়ে আমার আব্বা হুজুর মোট 5টা বিয়ে করেছেন। তার মধ্যে আব্বা হুজুর আমাকেই সব থেকে বেশি ভালোবাসে এবং আমাকেই তার কাছে রাখে, কারণ ওই যে আমার মা নেই। তবে তিনি আমাকে কখনো একা বের হতে দেন না, বলে আমাদের নাকি অনেক শত্রু আছে। সব মিলিয়ে বলতে গেলে আমি সত্যি খুব খুশি হয়েছি বিলাল, তোমার জন্য। তুমি আমাকে এখানে নিয়ে এসেছো, তোমাকে অনেক ধন্যবাদ। তাই বলে ও আমার হাতটা ধরে আমার কাঁধে মাথা রাখলো। আমি কোনো কথা বললাম না। সম্ভবত মনের দুঃখ আমাকে বলতে না পেরে আমার
শরীরের সঙ্গে টাচ লাগিয়ে সে হয়তো মনের দুঃখ প্রকাশ করার চেষ্টা করছে, তবে ওর হাসি দেখলে আমার নিজের কাছেই খুব ভালো লাগে। বিগত 16 দিন আমি ওর সঙ্গে আছি। বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 16 দিন আগে। তারপর 7 দিন আগে আমরা হারিয়ে গিয়েছি। 7 দিন এরকমভাবে ঘোরাঘুরি এবং উড়াউড়ি করছি বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের বাড়ির সীমান্তে চলে এসেছি। নিশ্চয়ই সুরাইয়াকে খোঁজার চেষ্টা করছে ওর বাবা মা। মা তো নেই, নিশ্চয় বাবা লোক পাঠিয়েছে খোঁজার জন্য। সুরাইয়া তখন বলল, চলো, এখানে আর বেশিক্ষণ বসবো না, ভালো লাগছে না, তোমাদের বাড়িতে যাব। তোমার বাড়িতে বলেছিল তোমার মা আছে, তবে তুমি কাজ না করলে তোমার মা খাচ্ছে কি কয়দিন? আমি বললাম জানি না, তবে সম্ভবত তোমার বাবা কিছু একটা করেছে। আমাকে বলেছিল কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, তোমার মায়ের সমস্ত দায়িত্ব আমরা নিচ্ছি। তারপর ও আমাকে উড়াল দিয়ে সঙ্গে করে সেই পাহাড়ের উপত্যকার ওপর দিয়ে নিয়ে যেতে লাগলো। মাটি থেকে অনেকটা উপরে মেঘের ভেতর দিয়ে আমরা উড়ে যাচ্ছি। বেশ খানিকক্ষণ উড়ার পরে আমি আমার গ্রাম দেখতে পেলাম, যে গ্রামে আমি থাকি। ওইখানে আসার পর আমি ওকে বললাম, হ্যাঁ এটাই আমার গ্রাম, ওই যে দূরে আমার বাড়ি দেখা যাচ্ছে। সুরাইয়া তখন বলল, এখন যাওয়া যাবে না, আজান দিচ্ছে, আজান শেষ হোক তারপর আমরা যাব। ততক্ষণে প্রায় দুপুর হয়ে এসেছে। অনেকটা পথ যাত্রা করে এসেছি। আমি বললাম, আমরা কোথায় ছিলাম? ওরকম সাদা এবং সুন্দর পানির সমুদ্র তো আমাদের দেশে নেই। ও বলল, ছিলাম একটা জায়গায়, তোমার এত কিছু চিন্তা করতে হবে না, চলো। বেশ খানিকক্ষণ আমরা গাছের ডালের উপর বসেছিলাম, বড় বাগানের মাঝখানে। সেই ডালের উপর থেকে বসে নিচের দিকে বেশ ভয় লাগছিল। সুরাইয়ার কোমরে হাত দিয়ে আমি সেখানে বসেছিলাম। ও আমাকে বলল, ধরে রাখো, তুমি পড়বে না, আমি আছি না, আমি তো উঠতে পারি। তারপর জোহরের আজান এবং নামাজ শেষ হওয়ার পর ও আমাকে সঙ্গে করে আমাদের বাড়ির পেছনে যে ভিটা আছে সেই ভিটায় নামলো। নামার পর বলল, তোমার বাড়িটা কোথায়? আমি বললাম, ওই যে আমার মা পুকুর পাড়ে বসে থালা বাসন ধুচ্ছে। আমি দূর থেকে মাকে ডাক দিতে মা বলল কি যে, কিরে কই গেছিলি তুই? সকালবেলা বললাম খাবার খেয়ে যেতে, কোথায় না বলে চলে গিয়েছিস। আমি বললাম, কি বলছো মা? ওই মুহূর্তে বুঝতে পারলাম সম্ভবত ওর বাবা এখানে আমার হয়ে কোনো জিনকে রেখেছে, যে কিনা এখানে আছে। বাড়িতে আসার পর সত্যি আমি চমকে গেলাম, কারণ আমাদের বাড়ির যে পরিবেশ তা আগে ছিল না। 16-17 দিন আগে আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন বাড়ির পরিবেশ এমন ছিল না। বাড়িটা একদম দালানের মতো হয়ে উঠেছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, মা বাড়ির এই অবস্থা কেন? তখন মা বলল, তুই কি পাগল টাগল হয়ে গেছিস নাকি? তোর কি মাথা ঠিক আছে? বাড়ি তো তুই কয়দিন ধরে করছিস, মিস্ত্রি লাগিয়ে রেখেছিস। মিস্ত্রিরা রাত্রেবেলা এসে কাজ করে, এরা দিনে কাজ করে না। দিনে কই যায় আল্লাহ জানে। আমাকে ওইখানে ছোট্ট একটা ঘর করে দিছে। আর তোর আব্বা, এই এক কাজ কর, তোর আব্বার ওই যে ছোট ঘরটা আছে ওইখানে আমি থাকি। এই ঘরটা প্রতিদিন কারা যেন এসে কাজ করে, প্রায় 30 থেকে 40 জন লোক আসে। এই কয়েকদিনে এতটুকু করেছে। আমি দেখলাম দালান টাইপের ঘর তৈরি করে ফেলেছে। আমি বললাম যে কি বলছো, কবে থেকে? মা বলল, এই তো 6-7 দিন হলো তারা কাজ করছে। বললো আর একদিনের কাজ আছে। তুই তো নাকি ওদেরকে নিয়ে এসেছিস, আবার রাত্রেবেলা থেকে খুঁজে পাওয়া যায় না, কোথায় যাস? আমি বললাম, মা ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার বাড়ির আলিশান প্রাসাদ দেখে আমি নিজে অবাক হয়ে গেলাম। নিশ্চয়ই সুরাইয়ার বাবা করেছে। বাবা থাকলে হয়তো আজকে তিনি খুব খুশি হতেন। আমি বেশ খানিকক্ষণ সেখানে বসে দেখতে লাগলাম। তারপর সুরাইয়াকে ধরে কান্না করতে লাগলাম। বললাম, আমি খুব শখ ছিল জীবনে মাকে একটা আলিশান প্রাসাদের মতো বাড়িতে রাখবো। তারপর সুরাইয়া বলল, এই তো আমার বাবা সেটা তোমার স্বপ্ন পূরণ করে দিয়েছে। তুমি জানো না আমার রাজ্যের কত বড় উপকার করেছো। আমার বাবা ওইখানকার একজন সৎ এবং নিষ্ঠাবান জিনের সর্দার। তিনি সবসময় মানুষের কল্যাণ এবং জিনের কল্যাণে কাজ করেছেন। এই জন্য সবাই তাকে খুব ভালোবাসে। তিনি যদি সেদিনকে মারা যেতেন তাহলে আমাদের রাজ্যে খুব বড় দুঃখ নেমে আসতো, বিশেষ করে আমার জীবনে। তুমি আমার জীবনটা সেভ করেছো। এই পৃথিবীতে আমার বাবা ছাড়া আমার আর কেউ নেই। আমি তখন বললাম, সত্যি কেউ নেই? ও আমার দিকে তাকালো, তারপর বলল, আচ্ছা বাদ দাও তো। আমি বললাম, না আচ্ছা ঠিক আছে। আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম। আমি ওকে এটা ইঙ্গিত দিয়ে বোঝাতে চাচ্ছিলাম যে আমি তো আছি, আর কেউ না থাকলেও আমি তোমার পাশে আছি। বিগত 8 দিন ধরে আমি সুরাইয়ার সঙ্গে ঘোরাফেরা করছি। এখানেই সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যার দিকে মা আমাদের নতুন রান্নাঘরে রান্না করতে শুরু করলো। সেখানে সুরাইয়ার জন্য মুরগির মাংস এবং পিঠা তৈরি করলো। সুরাইয়া এই জিনিসগুলো খেতে খুব পছন্দ করে। পাশাপাশি আরও 2-3 পদের পিঠা সুরাইয়াকে বানিয়ে খাওয়ালো। এখানে আসার পরপরই মায়ের সঙ্গে সুরাইয়ার বেশ সখ্যতা করে উঠেছে, বেশ ভালো বন্ধুত্ব হয়ে উঠেছে। তারা যেন একদম নিজেদের মধ্যে খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করে ফেলেছে। আমি বললাম, মা আমি এসেছি এতদিন পর, তুমি মাকে এই কথা বলার পর নিজেই ইতস্তত বোধ করলাম, কারণ যে জিনটা আমার রূপ ধারণ করে এখানে ছিল সেই জিনটা তো আর এখানে নেই, তাই না? তখন খাওয়া দাওয়া শেষ করলাম। রাত 10টা বাজে। আমি এবং সুরাইয়া ওইখানে গাছের নিচে বসে আছি।
ঠিক সেই মুহূর্তে একদল জিন আকাশ থেকে নামলো এবং তাদের হাতে নির্মাণ সামগ্রী এবং সরঞ্জাম। বাড়িটা প্রায় তৈরি হয়ে গিয়েছে। বাড়িতে আসার পর আমি বাইরে বের হইনি বা কারোর সঙ্গে কথাও বলিনি। কারণ হচ্ছে বাইরে গেলেই মানুষজন জিজ্ঞেস করবে। মিস্ত্রিরা সকলে আসলো, জিন মিস্ত্রি সকলে এসে সুরাইয়াকে সালাম দিল, বলল আপনি এখানে, আপনাকে খুঁজে বেড়াচ্ছে মহারাজ। তিনি পুরো রাজ্যের এমন কোনো জায়গায় নেই যে আপনাকে খুঁজে বেড়ায়নি। কিছু জেনের কাছে শোনা গিয়েছে আপনাদেরকে নাকি শত্রুপক্ষের জেনারা আক্রমণ করেছিল এবং সেখানে ধরে নিয়ে গিয়েছে। সেই বিষয়ে নেগোসিয়েশন চলছে। তবে আপনি এখানে, এটা কিন্তু ঠিক না, এটা বলে আসা ঠিক ছিল। আপনি এখনই যান, এখনই ফেরত যান, তা না হলে সমস্যা আছে। ওই মুহূর্তে তখন সুরাইয়া তাদের মধ্যে থেকে একজন জিনকে বলল, তোমরা বাবাকে গিয়ে বলো যে আমি এখানে নিরাপদে আছি এবং আমি বিলালদের বাড়িতে আছি, এখানেই এখন থেকে কিছুদিন থাকবো। আমি বাবাকে অবশ্য বলে আসতাম, তবে সত্যি কথা বলতে সেদিনকে ঘুরতে বেরিয়ে ওদের সম্মুখে পড়ে আমরা পথ ভুলে যাই এবং তারপর এখানে চলে আসি। জিনটা বলল, জি আচ্ছা, আপনি যেটা বলবেন সেটাই হবে। তাই বলে জিনটা উড়াল দিয়ে চলে গেল। বাকি জিনেরা বিল্ডিং নির্মাণের কাজ শুরু করতে লাগলেন। সুরাইয়া এবং আমি পুকুর পাড়ে গাছের নিচে সেই মাচার উপর বসে আছি। হু হু করে মাঠ থেকে ঠান্ডা বাতাস আসছে, সুরাইয়ার চুল উঠছে। ওকে দেখতে এত মিষ্টি লাগছে। ওর ঠোঁট দুটো একদম গোলাপি, একদম ন্যাচারাল গোলাপি, অটোমেটিক্যালি সবসময় গোলাপের মতো ফুটে থাকে। গালের মধ্যে বা শরীরে কোথাও টাচ করলে সঙ্গে সঙ্গে সেই জায়গাটা লাল হয়ে যায়। এত সুন্দর কাউকে আজ পর্যন্ত আমি দেখিনি। আমি যে তাকে ভালোবেসেছি। আমি গ্রামের সাধারণ একজন রিক্সা চালক ছেলে, জিনের রাজকন্যার সঙ্গে বিয়ে করা, তার প্রেমে পড়া, এই জিনিসটা আমার মানায় না, আমি খুব ভালো মতোই জানি। সেজন্য আমি ওকে কোনোদিন কোনো কিছু বলবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। সুরাইয়া চঞ্চল মেয়ে, ও নিজের এরকমভাবে আনন্দ খুঁজতেই হয়তো এখানে এসেছে। তবে আমি তার আনন্দটা নষ্ট করতে চাই না। সে একজন জিন, তার বাবাকে আমি উপকার করেছি বলে যে তাকে আমি আমার জীবন সঙ্গিনী হিসেবে চাইব, এটা কখনো হয়তো সম্ভব না। আমি তাকে চাইতে পারবো না। আমি কালো দেখতে, আর সুরাইয়া সেখানে কি পরিমাণ ফর্সা এবং ভালো একটা মেয়ে। ওর বাবা আমার জন্য ঘর তৈরি করে দিয়েছে, সেটাই আমার জন্য অনেক কিছু, ঢের। আমি এই রিক্সা চালিয়ে হয়তো বাকি জীবনটা পার করে দিব। ওই দিনকে ওইখানেই ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে পরদিন ফজরের আগে আগে আমার ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পর দেখি সুরাইয়া আমার বুকের উপর শুয়ে আছে। আমি জানি না এটা কিভাবে সম্ভব হলো, তবে ও এরকমভাবে শুয়ে আছে আমাকে জড়িয়ে ধরে। আমি সত্যি খুব লজ্জা পেলাম। আমি যখন বললাম, সুরাইয়া উঠো, ঘরে যেতে হবে, সকাল হয়ে আসছে, মানুষজন বের হবে, ও বলল, আমি পারবো না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি এখানেই ঘুমাবো, তুমি আমাকে ছেড়ো না। তাই বলে ও আধো ঘুমের মধ্যেই আমাকে জড়িয়ে ধরে আছে। মনে হয় পুরোপুরিভাবে ঘুম ভাঙেনি, এই জন্য এরকম ভাবে আছে। আমি তখন ওকে বললাম, চলো। ও বললো, আমাকে নিয়ে যাও কোলে করে, আমি এখান থেকে যাব না, আমি ঘুমাচ্ছি। তাই বলে ও আমাকে ছাড়বেই না কোনোভাবে, বাধ্য হয়ে, কারণ সকাল হয়ে যাচ্ছে। এই রাস্তা দিয়ে সকালবেলা মানুষজন ফজরের নামাজ পড়তে যায়। তখন যদি দেখে ফেলে যে আমি এরকমভাবে শুয়ে আছি সুরাইয়াকে নিয়ে, তখন মানুষজন নানান প্রশ্ন করবে। আমি তখন ওকে কোলে তুলে নিলাম। জিনেরা তখন কাজ শেষ করে চলে গিয়েছে। বাড়ির সম্পূর্ণ কাজ শেষ। সাইডে প্রাচীর দেওয়ার কাজ ছিল, প্রাচীরটা দেওয়ার কাজটা সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি তো সুরাইয়াকে নিয়ে গেলাম আমার রুমের মধ্যে, সেখানে নিয়ে ওকে শোয়ালাম। ও কোনোভাবে আমাকে ছাড়বে না। গায়ের পর একটা চাদর টেনে দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। আমার বাড়ির বাইরে বেশ কিছু লোকজন এসে দাঁড়িয়েছে। সকলে আমাকে জিজ্ঞেস করছে, কি ব্যাপার বেলাল, তুমি এত টাকা পেলে কিভাবে? আর রাতারাতি মাত্র 10-12 দিনের মধ্যে তোমার বাড়িতে এরকম বিল্ডিং নির্মাণ হলো কিভাবে? গতকালকেও তো বাড়ির চারপাশে প্রাচীর ছিল না, কিভাবে করলে? আমি তখন বললাম, চাচা যান, আমাকে এক বড়লোক দিয়েছে, তার উপকার করেছিলাম, সেটার প্রতিদানই আমাকে দিয়েছে। তিনি আমাকে বলেছিল আমার বাড়িতে একটা ঘর তৈরি করে দিবে। তিনি রাতের বেলা মিস্ত্রি পাঠান এবং সেই মিস্ত্রিরা রাতের বেলা এইখানে এই ঘর তৈরি করে দিয়ে তারপর চলে গিয়েছে। এভাবেই আর দিনের বেলাতেও কাজ করে। সব মিলিয়ে এরকমভাবেই ঘরটা তৈরি হয়েছে, আপনাদের সামনেই তো হয়েছে। লোকজন তখন বলল, কোথা থেকে কি হয়েছে আল্লাহ মাহবুব জানে, একদম 1 মাসেই আঙ্গুল ফুলে কলা গাছ মতো অবস্থা। রিক্সা চালক সে নাকি বিল্ডিং দিল, 2তলা বিল্ডিং। সকলের চক্ষু শুল অবস্থা আমার দিকে তাকায় থাকলো। আমি ঘর থেকে বের হইতাম না। 3-4 দিন এইভাবে কেটে গেল। সুরাইয়া সে এখান থেকে কোনোভাবেই যাবে না। সে দিনের বেলা আম্মার সঙ্গে গল্প করবে, তারপর তার সঙ্গে বসে খাবার খাবে, তার সঙ্গে খাবার রান্না করা শিখবে। পাশাপাশি তাদের মধ্যে এমন বন্ধুত্ব হয়ে উঠেছিল। আম্মা জিজ্ঞেস করেছিল শুরুর দিন যে মেয়েটাকে। আমি বলেছিলাম আমার যে বস আছে সেই বসের মেয়ে। আম্মা বলেছিল ঠিক আছে। সেজন্য আম্মা তাকে আরো বেশি যত্ন এবং আত্মি করতে লাগলো। আমি আম্মাকে বলেছিলাম তার জন্য যত্নের কোনো কম না হয়। আমাদের বাড়িতে এরকম একটা জিনিস হবে ভাবতেই পারিনি আমরা।
আমাদের চাচারা যারা কিনা আমাকে কখনো দেখতেই পারতো না, যারা কিনা সবসময় আমার প্রতি হিংসা করত, সেই চাচা এসে আমাকে মনে মনে করতো। আমার ভাই বোনেরা যারা কিনা আমার মাকে দেখার জন্য টাকা দিত না, যখন শুনলো যে আমি বড়লোক হয়ে গিয়েছি, বাড়িতে দোতলা ডুপ্লেক্স বাড়ি তুলেছি খুব সুন্দর করে, তখন তারা এসে আত্মীয়তা করতে লাগলো। এমন আমি অনেক আত্মীয় দেখেছি। আমি সুরাইয়াকে সমস্ত জিনিস বললাম। সুরাইয়া বলল, আমি জানি জিনাদের মধ্যে এরকম আছে, যাদের টাকা পয়সা অর্থবিত্ত ক্ষমতা আছে তাদের কাছে মানুষজন ঘোরাফেরা করে, জিনারাও ঘোরাফেরা করে। এগুলো ন্যাচারাল বাই বোন তৈরি হয় সবার মধ্যে, বুঝতে পেরেছ? মন খারাপ করো না। বোনেরা এসে নানান জিনিস আবদার করতে লাগলো। দেখতে দেখতে 1 সপ্তাহ সময় কেটে গেল। এর মাঝখানে একদিন সেই জিন সর্দার মানে সুরাইয়ার বাবা আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সুরাইয়াকে বেশ করে বকাঝকা করলেন, বললেন যে তুই এখানে এরকমভাবে আসবি, আমাদেরকে আগে বলবি না? আমি সমস্ত দোষ আমার নিজের কাঁধে নিলাম। আমি বললাম, আসলে আঙ্কেল, ও আমাকে ঘুরতে নিয়ে গিয়েছিল, হঠাৎ করে ওই জিনের দলরা আমাদের উপর আক্রমণ করে। একটু বেশি দূরে চলে গিয়েছিলাম, তারপর এইখানে আমরা চলে আসি, ওইখান থেকে বেঁচে ওই জিনের জগতে যাওয়ার সাহস হয়নি। সুরাই এখানে আছে, থাকুক, ও খুব আনন্দ করছে, অনেক হাসি খুশি। সুরাইয়াকে হাসি খুশি দেখে তার বাবা জিন সর্দার বললেন, তুমি জানো আমার এই মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবাসি অন্য সকল সন্তানদের থেকে। এই মেয়েটা ওর মা মারা যাওয়ার পর থেকে এরকম হাসি খুশি আমি কখনো দেখিনি। এত পরিমাণ হাসি খুশি থাকে, মুহূর্তের ভিতরে শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। জিন সর্দার আমাদের বাড়িতে এসেছে 2 ঘন্টার উপরে হয়েছে। তখন থেকেই সুরাইয়া খুব হাসি খুশি এবং সকলের সঙ্গে খুব ভালোভাবে মিশছে। আমার বোনেরা এসেছে, বোনেদের সঙ্গে ভালোভাবে কথা বলছে। ওরা সকলে জানে সুরাইয়া হচ্ছে আমার বসের মেয়ে, যার আন্ডারে আমি চাকরি করি। নতুন চাকরি করেছি, রিক্সা ভাড়া করা বাদ দিয়ে, বা যাদেরকে উপকার করেছি। আর জিন সর্দার যিনি এসে আমার ঘরে বসে আছেন, সকলে জানেন যে উনি আমার বস এবং আমার এখানে এসেছে। তিনিই সমস্ত বাড়িঘর নির্মাণ করে দিয়েছে। আশপাশে সকলে জানলো যে আমার যে বস আছে তিনি এসেছেন এবং তিনি আমাকে খুব ভালোবাসেন, কারণ তার জীবন বাঁচিয়েছিলাম আমি তখন ওখানে বসে আছি। জিন সর্দার বললেন, তুমি সেদিনকে আমাকে যে খাবারটা খেতে দিয়েছিলে সেটা আমার কাছে খুব ভালো লেগেছিল। ওই খাবারটা আমার কাছে সব থেকে দামি। আমি সেদিন খুব ক্ষুধার্ত ছিলাম। তুমি সেদিনকে ওই জিনেদের হাত থেকে আমাকে রক্ষা করেছিলে। এই ঋণ বা এই প্রতিদান আমি কোনোদিন তোমাকে দিতে পারবো না। সত্যি কথা বলতে আমি সত্যি তোমার প্রতি কৃতজ্ঞ। জীবনে যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার কাছে চেয়ে নিবে, আর তোমার কাছে সম্পদের কোনো অভাব হবে না। খুব শীঘ্রই তুমি খুব সম্পদশালী হতে চলেছ এবং আমি তোমার জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দান করবেন। পাশাপাশি আমি যতটুকু প্রয়োজন ততটুকু তোমাকে দিব। এই কথা বলে সেদিনকে চলে গেলেন। এরপরে সুরাইয়া আরও 4 দিন আমার এখানে থাকলো। থাকার পর ও তো কোনোভাবেই আমার গ্রাম ঘোরা মিস করে না। রাতের বেলা গাছের ডালে বসে গল্প করে। একদিন কি হয়েছে, আমি বসে আছি গাছের ডালের উপর, পাশাপাশি সুরাইয়া। তেঁতুল গাছটা বেশ পুরানো, মানুষজন এখানে ভয় পেত আগে, বলতো এই গাছে নাকি জিন আছে। ওই গাছের সামনে দিয়ে যেই যাই, সুরাইয়া প্রত্যেকদিন সেখানে বসে সকলকে ভয় দেয়। আমি বললাম, থামো। ওগুলো কি যে না থাক, ভয় দেওয়াটা জরুরি, দাঁড়াও, আমার খুব আনন্দ লাগছে। ও এগুলো করতে খুব মজা পায়। জিন হয়ে কখনো এগুলো করতে পারেনি, সেই জন্য ও নিজে থেকে এগুলো করতে শুরু করলো। ওদিনকে বিকালের পর সন্ধ্যা মাগরিবের আজান দিয়েছে। এক লোকে ওদিক দিয়ে সম্ভবত মাছ কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে তার মাছের যে ইয়েটা আছে, আস্ত মাছের ইয়েটা, ওটা হাওয়ায় ভাসতে লাগলো। কাজটা সুরাইয়া করেছে এবং বলল, আমার সঙ্গে দিয়ে মাছ নিয়ে যাবি, তোকে খেয়ে ফেলবো। এরকম করে ভয় দেখাতে লাগলো। সুরাইয়ার প্রত্যেকটা কর্মকাণ্ডে ও শুধুমাত্র হাসি খুশি থাকে, এটাই আমার কাছে সব থেকে প্রিয় জিনিস। আমি ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবেসে ফেললাম, ভালোবেসে ফেলেওছি বটে। তবে ওকে আমি আমার ভালোবাসার কথা কখনো বলতে পারবো না। আমি জানি আমাকে আবার আমার পুরাতন ঠিকানায় ফিরে যেতে হবে। 7 দিন সময় পার হয়ে গেল। এর মাঝখানে একদিন সেই জিন সর্দার আসলেন। তিনি বললেন, কই বাবা, তোমাকে নিয়ে গেলাম আমাদের এখানে থাকতে, আত্মীয়তা গ্রহণ করতে। 4-5 দিন থেকেই তুমি চলে আসলে, আর চলো আমার সঙ্গে। আমি তোমাকে ওইখানে কিছুদিন রেখে সেবা যত্ন করতে পারলে খুব ভালো লাগতো আমার কাছে। আমি বললাম, আঙ্কেল, আপনি আমার জন্য যা করেছেন তা হয়তো আর কেউ আমার জন্য কখনো করেনি বা করবেও না। আপনি আমার অনেক উপকার করেছেন, এই জন্য আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কোনো কিছুর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি আপনাকে সেটা জানাবো। সেদিন রাতে সুরাইয়াকে ওরা নিয়ে চলে গেল। বড় একটা বাহন এসেছিল আমাদের বাড়ির উপরে। আম্মা যাওয়ার সময় জিনিসটা দেখেনি, তিনি জিজ্ঞেস করতেন যে তারা কিভাবে আসলো বাড়ির ভিতরে, গেট তো বন্ধ। আমি চলে যাওয়ার পরে উঠানেই তাকিয়ে আছি আকাশের দিকে। এত পরিমাণ মন খারাপ ছিল আমার সেদিনকে, আসলে বলে বোঝাতে পারবো না। মন খারাপ হওয়াটা স্বাভাবিক বিষয়,
আমি সুরাইয়ার দিকে তাকিয়ে আছি। আসমানের উপরে গাড়িটা আস্তে আস্তে মিলিয়ে গেল এবং একদম ধূসর হয়ে গেল। আমি সেদিনকে খুব কান্না করেছিলাম, কারণ আমার বুকটা যেন ফেটে যাচ্ছিল ওর জন্য। আমি জানি ওর সঙ্গে হয়তো আর কখনো দেখা হবে না, বা আমি ওকে কখনো আমার নিজের করে পাবো না। সব মিলিয়ে ওই দিনকে খুব মন খারাপ ছিল। রাতের বেলা ঠিকমতো ঘুমাতে পারিনি, আর সারা দিন আমার খুব খারাপ কেটেছে। এরপরে 3-4 দিন সময় কেটে গেল। সুরাইয়া চলে যাওয়ার পরে আমার বাড়িতে জিনের আনাগোনা বন্ধ হয়ে গেল। কিন্তু গ্রামে একটা নতুন ট্রেন্ড সৃষ্টি হলো, যে মানুষজনকে জিনে ভয় দেখাচ্ছে। এই ওঝা এবং নানান লোকেদের ইনকাম, আয় রোজগার বেড়ে গেল। কোনো কিছু একটা ঝামেলা হলেই বলতো জিনে করেছে, এবং গ্রাম ভরে জিন ভরে গিয়েছে। সব মিলিয়ে এগুলো কানাঘোষা বেশ কিছুদিন চলতে লাগলো। আমি তো কাজের সন্ধানে আবার সেখানে যেতে হবে যেখানে আমি রিক্সা চালাই। রিক্সাটা অনেকদিন চালানো হয় না। আমি 4-5 দিন বাড়িতে থেকে চলে গেলাম রিক্সা চালানোর স্থানে, যেখানে আমি রিক্সা চালাই। ওইখানে বেশ কয়েকদিন রিক্সা চালালাম। চালানোর পরে এক পর্যায়ে আমি তো তখন ওকে মনে করি, ওর কথা খুব মনে হয় আমার। সুরাইয়া আমাকে রেখে চলে গিয়েছে। আমি হয়তো ভেবেছিলাম সুরাইয়া আমাকে পছন্দ করে না বা আমাকে ভালোবাসে না। যদি সেমনটা হতো তাহলে ও নিশ্চয়ই আমার সঙ্গে এরকমটা করতো না, আমাকে ভালোবাসার কথা জানাতো, এবং আমি নিজে কখনো জানাবো না সেটা আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তারপর 5-6 দিন কেটে গেল শহরে আসার পরে। রিক্সা চালাচ্ছি, সব মিলিয়ে মোটামুটি জীবন আগের মতোই আমার স্বাভাবিক হয়ে গেল। এখন আমার তো আয় রোজগার করে খেতে হবে, টাকা পয়সা তো হাতে তেমন কিছু নেই। জিনের উপকার করেছি বলে সে আমাকে বাড়ি নির্মাণ করে দিয়েছে। আর কি করবে সে? আর তো কোনো কিছু করবে না। আমি রিক্সা চালাতে লাগলাম। প্রায় 10-12 দিন মাঝখানে কেটে গেল। আমি রাত্রেবেলা সবসময় ওর কথা মনে করতাম। একদিন রাতের বেলা আমি গ্রাম থেকে বাড়িতে ফিরছি, মানে মাঝে মধ্যে আমি গ্রামের দিকে যেতাম ঈশান নামাজ পড়ে। ওইখানকার একটা মসজিদ থেকে গ্রাম থেকে শহরের দিকে ফিরছি। গ্রামের দিকে গেলে মাঝে মধ্যে বেশ খানিকটা ভাড়া পাওয়া যায়। গ্রাম বলতে শহরের পাশেরই কোনো একটা শুনশান নীরব গ্রাম। সেরকম একটি গ্রামের লিচু বাগানের মাঝখান দিয়ে আসছি। দুই পাশে সারি সারি লিচু বাগান, আর মাঝখান দিয়ে শুরু একটা রাস্তা সোজা চলে গিয়েছে শহরের দিকে। 10-12 মিনিট রিক্সা চালালেই শহরের ভিতরে পৌঁছে যাব। আমি রিক্সা ছুটিয়েছি। দুই প্রান্তে ঘন ঘুটঘুটে অন্ধকার, সামনে ছোট্ট একটা লাইট জ্বালানো, আর ওই অবস্থায় আমি সোজা চলে আসছি। আমি হঠাৎ করে খেয়াল করলাম বাগানের পাশ থেকে একটি মেয়ে উঠে আসলো। মেয়েটির পরনে বোরকা এবং মুখে হিজাব দেওয়া, চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছে, একদম গাঢ় নীল বর্ণের চোখ দুটো কেমন যেন চেনা চেনা লাগছিল। আমি তখন রিক্সা থামালাম। সে আমাকে ইশারা দিয়ে একদম থামিয়েই ফেলল। বলল, আমাকে কি শহরের দিকে নিয়ে যাওয়া যায়? একটু প্রয়োজন ছিল। আমি বললাম, হ্যাঁ শহরের দিকেই যাচ্ছি, কোথায় যাবেন? মেয়েটি বলল, আপনি যেখানে যাবেন সেখানেই যাব। আমি বললাম, সেটা আমার কেমন কথা? আমি বাসার দিকে যাচ্ছি। তখন বলল, আচ্ছা ঠিক আছে, আমি কোথায় নামতে হয় সেটা বলবো। মেয়েটি রিক্সায় চড়ে বসলো। তার শরীরে একটা অন্যরকম সুঘ্রাণ আছে। তার সুঘ্রাণটা বেশ পরিচিত লাগছিল। পুরোপুরি পরিচিত না হলেও মোটামুটি ভালোই পরিচিত। আমি নিরিবিলি রিক্সা চালাচ্ছিলাম। মেয়েটি আমাকে বলল, বিয়ে করেছেন? আমি বললাম, না। হঠাৎ আপনি এই কথা জিজ্ঞেস করছেন কিসের জন্য? মেয়েটি তখন বলল, না, আমি এক গাধাকে ভালোবাসতাম। সেই গাধা আমার ভালোবাসা বোঝেনি, তাই ভাবছি আপনাকে বিয়ে করব। আপনি যদি বিয়ে না করে থাকেন তাহলে আপনাকে বিয়ে করব। আপনার কি কোনো আপত্তি আছে? আমি বললাম, হ্যাঁ আছে। আপনাকে চিনি না জানি না বিয়ে করব কিসের জন্য? আর তাছাড়া আমি একজনকে ভালোবাসি। আমি চাইলেই তো হুট করে কাউকে বিয়ে করে ফেলতে পারি না, তাই না? মেয়েটি তখন বলল, বাহ, রিক্সাওয়ালারও আবার প্রেমিকা আছে। তা আপনার প্রেমিকা কি করে? আমি তার বলতে পারছিলাম না যে সে একটা পরী। আমি মেয়েটাকে ভড়কে দেওয়ার জন্য বললাম, সে একটা পরী, সে পরীর জগতে থাকে, এখানে আসে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে, তাকেই আমি ভালোবাসি। তবে এই কথা আমি তাকে কখনো বলতে পারবো না। এই জন্যই মূলত আমি তাকেও বিয়ে করতে পারবো না, অন্য কাউকেও বিয়ে করতে পারবো না। সত্যি কথা বলতে আমাকে চিরকুমারী থাকতে হবে, আর আমি তাকে আমার ভালোবাসার কথা জানাতে পারবো না কখনো। পেছনে থাকা সেই মেয়েটি বলল, কেন জানাতে কেন পারবেন না? আপনি আমাকে বলুন বা সেই মেয়েটাকে ডাক দিন। পরী দেখার আমার খুব শখ। আমি আমার জীবনে কখনো পরী দেখিনি। আপনি যদি দেখান তাহলে আমি আপনার হয়ে আপনার ভালোবাসার কথা মেয়েটাকে জানাতে পারি। আমি বললাম, থাক, লাগবে না। দেখতে দেখতে গ্রাম শেষ করে শহরের মধ্যে চলে আসলাম। তখন প্রায় রাত 11টা বাজে। শহর একদম নীরব হয়ে গিয়েছে, দোকানপাট সব বন্ধ, মানুষজন সেখানে আর নেই। হঠাৎ করেই মেয়েটা আমাকে বলল, এখানে থামুন। একটা ব্রিজের গোড়ায়, পাশেই নদী, খুব সুন্দর পরিবেশ। তারপর আমাকে বলল, নিচে আসুন আমার সঙ্গে, আপনার সঙ্গে কথা আছে। আমি বললাম, কেন?
মেয়েটি সম্পূর্ণ কালো রঙের বোরকা পরা, দেখে চেনা যাচ্ছিল না। তারপর সে আমাকে বলল, আসুন তো। রিক্সাটা থামিয়ে ব্রিজের নিচে গেলাম। ওইখানে খুব সুন্দর একটা পার্কের মতো জায়গা আছে করা। মেয়েটি সেখানে বসলো, আমাকে বসতে বলল। তারপর বলল যে আপনি খুব বোকা, আপনি কিছুই বোঝেন না। এত বোকা প্রেমিক আমি চাই না। এত বোকা না হয়ে যদি চালাক হতে পারেন তাহলে আমি আপনাকে ভালোবাসতে পারি। আপনি সত্যি চালাক হবেন তো? মেয়েটির কণ্ঠ তখন চেনা জানা লাগলো। তারপর সে তার মুখের নাকাবটা সরিয়ে ফেলল। তার ঝলমলে চুলগুলো বাতাসে উঠছিল, আর তার সুন্দর সেই মলিন চেহারা। তখন খপ করে এসে আমাকে জড়িয়ে ধরল, ধরে বলল, বিলাল, তুমি কেন আমাকে এই কথা বলনি যে তুমি আমাকে ভালোবাসো? আমি এটা এখানে থাকাকালীন সময় উপলব্ধি করতে পারিনি, তবে তোমাকে একটু একটু ভালো লাগতো। আমি যখন এখান থেকে চলে গেলাম, কেন জানি আমার মনের মধ্যে একটা অন্যরকম অসুখ কাজ করতো। এটা কি মনের ব্যায়াম নাকি অন্য কিছু আমি জানি না, তবে সত্যি কথা বলতে এটাকেই বোধহয় ভালোবাসা বলে। এর আগে আমি কারোর প্রেমে পড়িনি, কাউকে ভালোবাসিনি, কিন্তু তোমাকে ভালোবেসে ফেলেছি আমি। এটাই বুঝি ভালোবাসা, তাই না? আমি বললাম, হ্যাঁ, এটাকেই ভালোবাসা বলে। আর আমি তোমাকে সেই প্রথম দিন থেকেই পছন্দ করি। তারপর একটু একটু করে তোমার প্রতি ভালোবাসায় আবদ্ধ হয়েছি। ও আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে, বলল, গাধা, বাবা তোমাকে ডেকেছে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতে। বিয়ে করবে না? আমি বললাম যে সত্যি? তখন ও বলল, হ্যাঁ, বাবা তোমার সঙ্গে আমার বিয়ের কথা কয়েক দফা আমাকে বলেছে। এটা পরবর্তীতে, মানে এখান থেকে যাওয়ার পরে। আমি তখন ভাবলাম, যাকে ভালোবাসি তার সঙ্গে যদি বিয়েটা হয় তাহলে মন্দ হয় না। আমি বাবাকে বলেছি যে আমি তাকে পছন্দ করি। তারপর থেকেই বাবা তোমার সঙ্গে দেখা করার জন্য আসতে চাচ্ছিলেন, কিন্তু মূলত সময় সুযোগ হয়ে উঠছিল না। আমি খুশিতে একদম আত্মহারা হয়ে উঠলাম। আমি বললাম, কিন্তু আমার রিক্সা? ও বলল, থাক, রিক্সাটা শুধু আমার জন্যই চালিয়ে তুমি তুমি মাঝে মধ্যে আমাকে নিয়ে শহর ঘুরো, আর এখন থেকে আর রিক্সা চালাতে হবে না। আমি বললাম, কিন্তু কেন? ও বলল, শোনো, আমার বাবা তোমাকে এমনি এমনি উপকার করছে না, বরঞ্চ তুমি তার উপকার করেছিলে বলেই তোমার উপকার করবে। তোমার যদি মনে হয় যে বাবার টাকা ফিরিয়ে দেওয়া উচিত, তাহলে তার টাকা ফিরিয়ে দিও তোমার ব্যবসা বাণিজ্য বড় হলে। আমি বললাম, সত্যি তাই হবে? ও বলল, হ্যাঁ। তারপর ও আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রেখে বলল, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, তুমি আমাকে যাবে না তো ছেড়ে? আমি বললাম, পাগল, যাকে একবার পেয়েছি, এত কষ্ট পাওয়ার পর তাকে এত দ্রুত ছেড়ে দিব? কখনোই না, এটা কখনোই সম্ভব না। আমি সারা জীবন তোমার সঙ্গে থাকতে চাই, আমৃত্যু। ও তখন আমাকে জড়িয়ে ধরে আমাকে বলল, আমিও তোমার সঙ্গেই থাকবো। ওই দিনকার পর থেকে শুরু হলো আমাদের প্রেমের জীবন। তারপর সে জিন সর্দারের সঙ্গে আমার কথা হলো। তিনি আমাকে বললেন, আমি মনে মনে ভাবছিলাম এর মধ্যে আমার মেয়ে আমাকে জানিয়ে দিল। তবে সত্যি কথা বলতে তোমার মতো ভালো মানুষ আমি কখনো খুঁজে পাবো না। আমার মেয়েটা তোমাকে ভালোবাসে, তা না হলে হয়তো তোমাকে কখনো বিয়ের কথা বলতামই না। ও তোমার সঙ্গে থাকলে সবসময় হাসি খুশি থাকে, এটা আমার জন্য খুব জরুরি। আজ পর্যন্ত কেউ ওকে হাসাতে পারেনি, বরঞ্চ আনন্দও রাখতে পারেনি। তুমি সেটা পেরেছ, তোমার মধ্যে সেই ক্ষমতাটা আছে ওকে আনন্দ রাখার। ওকে কখনো কষ্ট দিও না, সবসময় ভালো রেখো। তারপর প্রায় দীর্ঘ বছরখানিক আমরা প্রেম করলাম, চুটিয়ে প্রেম করলাম। ও আমার সঙ্গেই থাকতো সবসময়। আমি একটা ব্যবসা শুরু করলাম, ব্যবসায় বেশ লাভবান হলাম, এবং দেখতে দেখতে বছরের মধ্যেই আমার মোট পুঁজির পরিমাণ দাঁড়ালো প্রায় 4-5 গুণ বেশি। আমি ওর বাবার টাকা ফেরত দিয়ে দিলাম, মানে যে গহনাগুলো নিয়েছিলাম বা যে অর্থ নিয়েছিলাম সেটা ফেরত দিয়ে দিলাম। তারপর থেকে আমি এরকমভাবেই চলছি। আমাদের বিয়েটা তারপর সম্পন্ন হয়েছিল জেনেদের উপস্থিতিতে। আমার মা বিষয়টা জানেন। মাকে বলেছিলাম আমি তোমাকে জীবনের সমস্ত সুখ এনে দিব। সেটাই হয়তো মায়ের জন্য আমি করতে পেরেছি, এবং এটাই আমার জীবনের সবথেকে আনন্দের বিষয়। মা আমাকে খুব ভালোবাসে। তারপর কেটে গিয়েছে প্রায় 12টি বছর। আমরা একসঙ্গে সংসার করছি, একসঙ্গে বেশ ভালো আছি। এই 12-13 বছরে আমার মা বা আমার বউ, যে পরিবার আছে, আমাদের প্রতি কোনো কমপ্লেন জানায়নি। আমার 2টি সন্তান আছে, যে সন্তান দুটো আমার মাকে এবং আমাকে খুব বেশি ভালোবাসে। বিশেষ করে ওরা যখন নানু বাড়ি যায়, মানে ওদের পরীর দেশে, ওরা ওখানে থাকতেই চায় না, বলে আমি দাদির কাছে যাব। সব মিলিয়ে আমরা ভালো আছি। এই প্রাসাদ এবং প্রাচীরের বাহিরে আমরা কখনো বের হই না, কারণ এটা মূলত ওই জিন সর্দার নির্মাণ করেছিলেন এই জন্যই, কারণ ওনার মাথায় একটা আলাদা প্ল্যান ছিল। সেজন্য আমাকে আগেই নিরাপদ একটি স্থাপনা তৈরি করে দিয়েছে। গ্রামে এখনও জিনের আচরণ নামে সেই বড় বড় কথাবার্তা চলাফেরা করে। আমার স্ত্রী মাঝে মধ্যে গিয়ে ভয় দেখায়। গ্রামের কিছু কিছু জায়গা আছে যেখানে মানুষজন রাতেরবেলা বসতে সাহস পায় না। আমি জানি এটা হয়তো ও মজা করে, তবে সত্যি কথা বলতে আমি ওর আনন্দ দেখে নিজেই খুব আনন্দিত হই।
আমার পরিবার নিয়ে আমরা খুব সুখী আছি, ভালো আছি। আশা করি আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রতিদিনকার মতো কণ্ঠে আমি আরজে ইমরান আপনাদের সঙ্গেই ছিলাম। এতদিন আপনাদের সঙ্গে ভিডিও নিয়ে আসা হয়নি নির্দিষ্ট কিছু কারণে, তবে আমি আশা করব আপনারা আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন পরবর্তী দিনগুলোতে ভিডিওগুলো যাতে আপনাদের সঙ্গে চালিয়ে নিয়ে যেতে পারি। সেজন্য এই ভিডিওতে অ্যাটলিস্ট 200 থেকে 300 কমেন্ট করুন, ভিডিওটা আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পাশাপাশি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডগুলোতে আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।